শুরু হয় 96 সাল থেকে। আমি এক জায়গায় চাকরি করি, একটা কোম্পানিতে। ওখানে আবার আমার সাথে যার সম্পর্কটা হয় উনি চাকরি নেওয়ার পরে ওনার সাথে মনে করেন উনি আমাদের স্যার থাকে আর কি, আমার এক সিনিয়র স্যার থাকে। তো স্যারের সাথে কাজের সূত্রে অনেক কথাই হয়। এরকম করতে করতে মনে করেন কাজ নিয়ে কথাবার্তা চলে ওনার সাথে ভালোই। তারপরে উনি একদিন আমাকে হঠাৎ বলে যে আপনার সাথে আমার কিছু কথা আছে। তা আমি জিজ্ঞেস করি কি কথা? বললো আমার একটা ছোট্ট হেল্প করবেন। তা আমি বললাম কি হেল্প করবো? আমারে একটা টেলিফোনে একজনের সাথে একটু কথা বলাই দিবেন। তাই আমি বললাম যে আমি টেলিফোনে কথা বলাই দিব কিভাবে? দোকান থেকে বলা যায়। তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ছুটির পরে আপনার সাথে দেখা করব। পরে আমাদের শিফট চলে হলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। 8টার পরে ছুটির পরে উনি আমার বলে একটু আপনি বাইরে দাঁড়ান, আমি শিফটটা বুঝাই দিয়ে আসতেছি। তারপরে বের হয়ে আসার পরে যাই একটা মোবাইল টেলিফোন দোকানে, ওখানে যাইয়া বললো যে এই নাম্বারটা একটু কল করে আমারে বলবেন যে আমি অমুকের বান্ধবী, আমাকে দেন। নাম বললো আর কি, একটা নাম বলছে। বলার পরে আমি আবার ওই লোকটাকে বললাম ডায়াল করে দেন তো ভাইয়া, একটু আমারে ধরাই দিল। দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম জমুকে আছে? তো ওর মা ফোনটা ধরার পরে আমি জিজ্ঞেস করি জমুকে আছে? তো উনি বলতেছে যে হ্যাঁ, কে তুমি? তাই আমি বললাম যে আপনার মেয়ের বান্ধবী, আমি একসাথে পড়ি, ওকে একটু দেওয়া যাবে? তা বলতেছে নাও কথা বলো। ডাইকা দেওয়ার পরে ওনাকে আমি দেই, উনি কথা বলার পরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, যান বাসায় চলে যান। বাসায় যাই, আবার কাজের সূত্রে সকালে ডিউটিতে আসি। 2-3 দিন এরকম ডিউটি করার পরে আবার হঠাৎ একদিন বলে যে আজকে একটু, আমাদের ডিউটিটা ছিল এরকম 1 সপ্তাহ রাত্রে 1 সপ্তাহ দিনে। তা ডে শিফট শেষ হওয়ার পরে নাইট শিফটে যখন আসছি তখন বললো যে আজকে সকালে আবার আমাকে একটু ফোন করাই দিবেন। তখন আমি বললাম যে প্রতিদিন আপনাকে এরকম ফোন ধরাই দিব, কার সাথে কথা বলেন? বললো যে আমি ওর সাথে সম্পর্ক করি, কিন্তু ও আমারে ভালোবাসে কিনা জানি না, কিন্তু আমি ওনাকে খুব ভালোবাসি। নাম ঠিকানা বললো যে অমুক জায়গায় থাকে, আমি ওনারে ভালোবাসি। তো উনি আমাকে হয়তো একটা বেশি একটা পাত্তা দেয় না, এই জন্য আমি বারবার চেষ্টা করতেছি ওনার একটু আয়ত্ত আনার জন্য। তুমি আমার মেয়েটার বয়স বললো যে ক্লাস 6-এ পড়ে, আর বয়স আমি এই মেয়ে আপনারা কেন পাত্তা দিব, ছোট মানুষ। তাই আমারে বললো কি যে তা আপনি একটু ফোনে না পারেন, ওর স্কুলে যায় একটু ওর বুঝায় বলেন যে আমি ওর এরকম এরকম খুব ভালোবাসি, তাই ও যেন আমারে একটু দেয়। পরে আমি বললাম যে এখন তো নাইট ডিউটি করছে, যাইতে পারবো না, আমি আরেকদিন চেষ্টা করব। তো বললো যে না যাইতে বললে আমার একটু ফোন ধরাই দেন। তার ওই দিন আবার ফোনে ধরাই বললাম যে আমি ওর বান্ধবী, আন্টি ওকে একটু দেন, তো কথা বলাই দিই। দেওয়ার পরে পরের সপ্তাহে আমি আবার ওনার ওখানে যাই, ওই মেয়েটার স্কুলে যাই। মেয়েটা খুব ছোট, হয়তো 11 থেকে 12 বছর, এখনো মনে হয় পা দেয় নাই, 6-এ পড়ে। আর মেয়েটার জিজ্ঞেস করলাম, মেয়েটা বললো যেগুলা ভুল, আমি ওনারে চিনিও না জানিও না, ওনারা আমি 2 দিন দেখছি আমার আন্টির সাথে, আর আমি তো ছোট মানুষ, ওনার সাথে আমি কিভাবে করব, কথা বলবো, প্রেম করবো, এগুলো আমি বুঝিই না। পরে আমি আইসা আবার বলার পরে আমি বললাম যে আপনি তো একটা মেয়ে অনেক ছোট, আপনারা পাত্তা দিতে চায় না, আপনি কেন বারবার ওর সাথে ফোনে আমি কথা বলাই দিবে এরকম করবেন? পরে উনি মানে না, বলে যে মিথ্যা কথা বলেন আপনি, ওর সাথে আমি কথা বলি যখন তখন বোঝা যায় যে ও আমাকে একটু একটু ভালোবাসে। এরকম করতে করতে মাস খানিক চলে যায়। পরের নাইট শিফট আসার সময় উনি আবার রাত্রে আমাকে বলে যে আরেকদিন একটু ফোনে ধরাই দেন। তাই আমি বলছি না, আমি চলে যাই বাসায়, যে প্রতিদিন আপনাকে ফোন ধরাই দেবো মিথ্যা কথা বলে আমি এগুলো পারবো না। পরে বাসায় চলে যাই, উনি করে কি কাজ বুঝাই দিয়ে উনি আমার বাসায় যায়। বাসায় যাই আমি যেখানে থাকতাম আমার নানির বাসায়, ওখানে যে উনি ডাকে এক লোকের দিয়া যে উনি আছে। তা আমি বেরোয় আসি, বললো যে আপনি আমার একটু ফোন ধরাই দিয়ে না দিয়ে আইসা পড়লেন, এই জন্য আপনার বাসা তৈরি আসতে হইলো। পরে উনি একজন লোক আমার হয়তো স্যার হিসাবে বাই বইলা ডাকি, কিন্তু অফিসের নিয়ম অনুযায়ী ওনাকে আমার স্যার বলা উচিত। তো উনি যখন আমার বাসায় গেছে তখন নিচে বসতে দেওয়া উচিত। সকালবেলা বসতে দিছি, রাত্রে ডিউটি করছে হয়তো খায় নাই, নাস্তা নাই দিছি, একটু নাস্তা দিছি।
এগুলো আমার নানি সব ফলো করছে। তা আমার নানি দেখছে, কিছুই বলে নাই, তা নাস্তা নাস্তা খাইয়া চলে গেছে। আমি আর ওনার ফোন ধরাই দিইনি। পরে নাইট শিফট শেষ হওয়ার পরে আমাদের শুক্রবার আবার সকালে, যখন রাত্রে ডিউটি করে চলে আসি, সকালে আবার শুক্রবার 2টার পরে ডিউটি শুরু হয়। তা আমি সকালে চলে আসছি, এসে শুয়ে আছি। পরে দেখি আমার বড় ভাই আসছে। আসার পরে নানির সাথে আলাপ করতেছে যে ওর একটা বিয়ে ঠিক করছি, ও তো লেখাপড়া বাদ দিয়া করলো না লেখাপড়া, তো এখন চাকরি বাকরি করে, মান সম্মান যায় আমাদের, তাইলে করে ওর একটা বিয়ে দিয়ে দিই। একটা ছেলে দেখছি আমি, খুব ভালো, আমার সাথে চাকরি করে। তাই আমার নানি আবার বলতেছে যে তা বোনের সাথে আলাপ করো, বোনের যদি রাজি হয় বিয়ে দিয়ে দাও। পরে আমাকে জাগাইছে, আমি উঠছি। তা আমার ভাই বলতেছে এরম এরম একটা ছেলে আমি আগামী সপ্তাহে নিয়ে আসবো, তুই দেখিস, দেখার পরে যদি তোর পছন্দ হয়, আমাদের খুব পছন্দ, ছেলেটা খুব ভালো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আবার এই ভদ্র আছে, ছেলের আমরা যা বলবো তাই শুনবো। তা আমি বলছি না, আমি বিয়ে শাদী করবো না, আমি চাকরি করি, দেখি পরে কি করা যায়। পরে আমার ভাই আবার খাওয়া দাওয়া করে চলে গেল, আমি ডিউটিতে চলে গেলাম। 1 সপ্তাহ ডিউটি করার পরে আবার ওই যে দিনে যখন শুক্রবার শিফট চেঞ্জ হয়, ওই দিন আবার আমার ভাই আসে ওই ছেলেটাকে নিয়ে। আসার পরে আমি ছেলেটাকে দেখি, দেখার পরে আমার ছোটবেলা থেকে একটা ছিল যে আমি ফর্সা ছেলেদের বিয়ে করব। তো ছেলেটা ফর্সা ঠিক আছে, কিন্তু চাকমাদের মতো দেখলে মনে হয় বলদ, আমার পছন্দ হয় না। তারপরে ওই নানির কাছে আমি বলি, বাইরে তার সরাসরি বলি না, নানিরে বলি যে এই ছেলের নিয়ে যাই, চলে গেলে বলবা যে আমি এই ছেলের পছন্দ করি না, আমার পছন্দ হয় না, এই ছেলে বলদ বলদ দেখা যায়। আবার যে বিয়ের আগে বলে শ্বশুর বাড়ির সবার কথা শুনবো, এই ছেলে তো মেয়ে মানুষের তো অনেক অদম হইবে, এগুলার বিয়ে করে জীবন নষ্ট করবো নি। পরে আমার নানি বলে যে অত পছন্দ হয় না এরকম। পরে আমার ভাই ছেলেটাকে নিয়ে চলে যায়। যাওয়ার পরে তখন আবার আমার ছোট ভাইয়ের সাথে দেখা করে বলে যে ওই ছেলেটা ভালো আনছিলাম, পছন্দ করলো না, বিয়ে করতে চায় না, ও কি করবো তাহলে, চাকরি বাকরি করলে তো আমাদের মান সম্মান যায়, মানুষের বাসায় থাকে। পরে আমার ছোট ভাই বললো তাহলে আমি কথা বলে দেখি। আমার ছোট ভাই আবার আমার ছোট বললো যে আমি আপনার সাথে কথা বলি, কি বলে। তা আমি 8টার পরে ছুটির পরে দেখি আমার ছোট ভাই দাঁড়াই আছে ফ্যাক্টরির সামনে। পরে বেরোইছি, পরে বলতেছে আমি কি ব্যাপার তুই এখানে, কয় ডিউটি শেষ করে আসলাম, আপনার সাথে কথা আছে। কি কথা কয়, ভাই একটা ছেলে আনলো, আপনি পছন্দ করলেন না, ফিরাই দিলেন, ছেলেটা তো ভালো ইঞ্জিনিয়ার ছিল, বাইরের কোম্পানিতে চাকরি করে। তাই বলছি না, আমি বলদ, দেখা যায় বলদের মতো চাকমা চুকমা গুলা বিয়ে করুম না, আমার সময় যখন হইব তখন আমি বলুম। তারপর আমার সাথে আমার নানির বাসায় যায় ওই ভাই। নানির বাসায় যাওয়ার পর নানির সাথে আলাপ করে, তা নানি আবার বলছে কি যে ও তো বিয়ে শাদিতে রাজি হয় না, কেন জানোস, ওর ফ্যাক্টরি থেকে একটা ওদের শিফট ইনচার্জ আছে, উনি আসে, ওর কাছে দেখি তো ওই ছেলের সাথে মনে হয়তো সম্পর্ক আছে, এই কথাটা বলে। বলার পরে আমার ছোট ভাই মানে আমার বড় ভাইরা আবার জানায় যে বিয়েতে রাজি হয় না, এই জন্য হয়তো ওই ছেলের সাথে মনে হয় প্রেম টেম করে, এই জন্যই হয়তো রাজি হয় না। তা আমার নানির কাছে আবার শুনছে ছেলেটার নাম কি, ওই নাম যাই না, ওই নাম নিয়ে উনি ওই ফ্যাক্টরিতে যায়, আমার 2 ভাই ফ্যাক্টরিতে যায়। পরের দিন ছুটির পরে যাওয়ার পরে তো আমি তো ডিউটিতে আসি ওদের ছুটির পরে আর কি, আমি তো ডিউটিতে রাত 8টা পর্যন্ত করবো। আর আমার ভাইদের ছুটি হয় 5টা বাজে, ওরা ছুটির পরে ফ্যাক্টরিতে যায় দাঁড়ান দিয়ে ওনারা ডাকানোর পরে আমার ছোট ভাই বড় ভাই দুজনেই খারাপ ব্যবহার করে, অনেক থ্রেট দেয় যে তোমার কাইটা ফেলাবো, ট্রাকে চলে চাপা দিব, আমার বোনের সাথে সম্পর্ক করলো, ভিন দেশের একটা ছেলে, আমাদের দেশ এক দেশে, তোমার দেশ এক দেশে, আবার দেখতেও আমার বোনের সাথে মানাইবো না, কারণ খুব না হ্যাংলা পাতলা ছিল, তো আমার সাথে দাঁড়াইলে মনে হয়তো আমার বয়সে ছোট, কিন্তু আমরা সেম এইজেরই, হ্যাঁ 76 জন্ম, আমার 76 জন্ম, কিন্তু দেখতে দেখা যায় যে শুকনা হালকা পাতলা গঠনগুলা, দেখলে মনে হয় যে বয়স হয়তো আমার চেয়ে অনেক কম। তা আমার বাইরে অনেক কিছু বইলা যায়। তা বলার পরে উনি এই অফিসে ঢুকার পরে দেখি চোখ মুখ অনেক লাল, আর মনে করেন কান্না কান্না ভাব এরকম দেখায়, মুখটা কালো। তা আমরা তো কাজের দান্দায় থাকি, জিজ্ঞেস করি নাই। পরে ছুটির পরে 8টা বাজে যখন বের হয়েছি, তখন দারোয়ান বলতেছে যে আপা আপনার 2 ভাই আইসা এরকম ইনচার্জ রে খুব বকাঝকা কইরা গেল, কি ব্যাপার, ওনার বকলো কেন, আপনার সাথে কি খারাপ ব্যবহার করছে কাজ নিয়ে? আমি বলতেছি না তো, আমার সাথে খারাপ ব্যবহার করবো কেন,
কাজ নিয়ে আমি কাজের কি জ্ঞান যাম, উনি আমার কাজ বুঝাই দেয়। আমার মেশিনে 6 জন লোক খাটে, সবার কাজ আমি দেখি, আমার প্রোডাকশন সবার চেয়ে বেশি, আমার সবাই ভালো জানে, তা কাজ নিয়ে কি হইব। বলতেছে না এরকম দেখলাম ইনচার্জ রে বইকা গেল, কি ব্যাপার আপনার বাইরে আইসা। পরে আমি চলে গেছি, আমি আর জিজ্ঞেস করি। পরের দিন আমি ফ্যাক্টরিতে এসে জিজ্ঞাসা করবো, এটা চিন্তা ভাবনা করছি। তাই আমি বাসায় যাই আবার নানিরে জিজ্ঞেস করছি, নানি ভাই বড় ভাই আর ছোট ও আসছিল? পরে কয় হ্যাঁ। তা আমি কিরম এরকম ফ্যাক্টরিতে যাইয়া ইনচার্জ রে বই খাইছে কি জন্য? কয় এরকম এরকম। আমি বলছি তুই মনে হয় ওর সাথে সম্পর্ক করো, সেজন্য বিয়ে করতে রাজি না। আমি কি এই জন্যই যায় 2 ভাই বই খাইছে। পরে ছুটির পরে আমি তো বাসায় চলে গেছি, উনি আবার শিফট বুঝাই দিয়া নাইট ডিউটিতে যে ডিউটি করবো ওনারা বুঝাই দিয়া 9টা বাজে আমাদের বাসায় গেছে। যাইয়া আমার সাথে আর কথা বলে না, নানি আর ওই নানা ছিল ওনাদের সাথে কথা বলছে। যাই বলতেছে যে নানা নানি একটা কথা নিয়ে আসছি, আমার নাম ধরে বলছে যে ও যদি রাজি থাকে তাইলে আমি ওকে বিয়ে করতে চাই, আপনারা একটু আমার 2 জনের বিয়ে হেল্প করবেন। এই কথা বলছে। পরে নানি বলতেছে ওর তো ভাই আছে, গার্জিয়ান আছে, জিজ্ঞাসা করে দেখি কি বলে। পরে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার ছোট ভাই আবার এর পরের দিন আবার আমার সাথে দেখা করতে আসছে। আইসা বলতেছে যে আপনার যে বিয়ে ঠিক করছে ওই বিয়ে আপনি করবেন, এটা কোনো ওই নাই। আমি বলছি না আমি বিয়ে করব না। আর তোরা এরকম এরকম আমাদের অফিসে যাইয়া ইনচার্জ এরকম করছ কেন? কেটা আমাদের ব্যাপার, যা করার আমরা দেখবো, কিন্তু আপনি এই ছেলে বাদ দিয়া আমরা যে ছেলে আনছি ওই ছেলের বিয়ে করতে। আমি তো এই ছেলের কোনোদিন বলি নাই বিয়ে করব কিংবা আমার সাথে সম্পর্ক। তোরা আমার কাছে জিজ্ঞেস না করে 2 ভাই যে ছেলেটারে এরকম করলি, তা এটা কোনো ভালো কাজ হয়েছে? বলতেছে ভালো মন্দ দেখার বিষয় না, কিন্তু আপনারা আমরা যেভাবে বলবো এইভাবে করবেন। তা আমি বলছি না আমি তো ছোট মানুষ না যে তোরা যেভাবে বলবে আমি ঠিক ওইভাবে করব। তারপরে আমার ছোট ভাই কি করছে, আমার মারে দেশের থেকে খবর দিয়ে নিয়ে আসছে, লোক দিয়া খবর দিয়ে নিয়ে আসছে। তখন তার ফোন টোনের যুগ ছিল না। খবর দিয়ে 2-3 দিন পরে দেখি আমার মা আসছে আমার কাছে। আসার পরে আমার মা বলতেছে যে ওই ছেলেরে বিয়ে করা যাবে না, দেশি দেশি ওই তোমার বড় ভাই যেই ছেলেরা আনছে ওরে বিয়ে না করো, দেশের একটা ছেলেরে দেখি ভালো দেখে শুনে আমরা বিয়ে দিই। স্বামীকে ওই ছেলেটা আমি বিয়ে করবো এটা বলি নাই, কিন্তু তোমার 2 ছেলে তো ওই ছেলেটারে যেরকম করছে এখন তো উচিত আমার ওই ছেলের বিয়ে করা। আর আমার ছোটবেলা থেকে একটু মানে জিদ্দি টাইপের মানুষ ছিলাম। পরে আমার মা বলতেছে তাহলে ওই ছেলের খবর দাও, আমি কথা বলি। পরে আমার অফিস ছুটির পরে আমি বলছি যে আপনি আমার মার সাথে একটু দেখা করেন, আপনি যখন নানা নানির এই কথা বলে আসছেন তাহলে আমার মার সাথে দেখা করেন। পরে গেছে, আমার মা বলছে যে তাহলে তুমি যদি ওরে বিয়ে করতে চাও তাহলে তোমার বাপ মা গার্জিয়ান নিয়ে আসো, আমরা গার্জিয়ান থাইকা বিয়ে দিই। তাই উনি বলতেছে যে না আমার গার্জিয়ান আসতে পারবো না, আমি একাই বিয়ে করব, পরে আমার গার্জিয়ান আসবো। তা মা বলছে যে না হবে না তাইলে বিয়ে। এই কথা বলার পরে আমার মা বলছে যে তুমি আসতে পারো, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না গার্জিয়ান না আসলে। চলে গেছে। তো ওই রাত্রে আমার মা আমারে অনেক বুঝাইছে, বলছে যে দেখো একটা মাত্র মেয়ে, আমরা দেখে শুনে এক জায়গায় বিয়ে দিই। তা আমার মা বুঝানোর পরে আমি একই কথা বলছি যে মা যত কথাই বললো ওই ছেলেটারে অপমান করলো, আমার কাছে না জিজ্ঞাসা করে আমি ওই ছেলের এই বিয়ে করবো। তা আমি আবার ওনার ব্যাকগ্রাউন্ড সব আগের থেকে জানি। তা আমার মা বলতেছে যে তুমি তো আগের থেকে জানো যে ওনার ফ্যামিলি কেমন, গরিব, বিয়ে শাদী করলে যদি সমস্যা হয়, সংসারে অভাব থাকলে অনেক সমস্যা হয়। তা আমি বলছি না আমিও যখন চাকরি করি ওই সংসারে যখন স্বাচ্ছন্দ্য ফিরাইব তখন আমাকে ঠিকই হয়ে যাবো, কোনো গ্যাঞ্জাম হইব না। পরে আমার মা অনেক নিষেধ করছে, আমার হাতের পর্যন্ত আমার মা ধরছে যে না এই ছেলের বিয়ে করে না, এবং অভিশাপও দিছে যে ওই ছেলের বিয়ে করলে তোমার চান্দে চান্দে বিয়ে হইব, ওই ছেলে তো তোমার রাখবই না, তোমার চান্দে চান্দে বিয়ে হইব, মানুষের খারাপ বলবো। আমি কেছি তোমার অভিশাপ না, এগুলো হলো দোয়া, তুমি দোয়া করো যদি আমি ওই ছেলের বিয়ে করি তাহলে তোমার দোয়া রইল, কিন্তু অভিশাপ এটা আমি মনে করি না, দোয়া। তা আমার মা চলে গেছে। যাওয়ার 1 সপ্তাহ পরে উনি আবার আমার ওই নানা নানির কাছে আসে যেখানে আমি থাকি। আসার পরে উনি বলে যে না না আমাদের বিয়েটা করাই দিতে হইব।
তা বলছে যে ও গার্জিয়ান রাজি না, আমি গার্জিয়ানের বিয়েটা দিয়ে দিলে কেমন না। আমি নানারা বলছি যে তোমরা দুইজন যদি গার্জিয়ানের বিয়েটা না দাও তাহলে আমরা একা একাই বিয়ে করব। পরে একা একা আমরা 2-3টা রেজিস্ট্রি অফিসে ঘুরি, ঘোরার পরে গার্জিয়ান নিতে বলে। আবার ওই যে আগে যে বললাম যে ওনারা আমার দেখলে মনে হয় কি হয়তো ওনার বয়স কম, এরকম। তা বিয়েটা হয় না। পরে 2 দিন ঘোরার পরে নানা করে কি, বড় মসজিদের কাজী হুজুর, উনি আবার কাজীও, ওনারে বাসায় না আমাদের বিয়েটা দেয়। সরা কাবিন দিয়ে বিয়েটা দেওয়ার পরে তা বলে যে তোমরা পরে কাবিন করে নিও। তা আমাদের চিন্তা ছিল আমরা যে দুজনে পরে কোর্ট কাবিন করে নিব, টাকা পয়সা হইলে চাকরি তো করি, বেতন টেতন পাইলে কোর্ট কাবিন করে নিব। তো বিয়ের পরে ওই নানির বাসায় আমরা 1-1.5 মাস থাকি, 1 মাস থাকি। পরে আমরা একটা বাসা নিই। বাসা নেওয়ার পরে উনি যখন আমরা বাসা নেই, ওনার তো শুধু ডিউটি পড়ে, আমার শিফটে পড়ে না এখন। ওনার হলো রাত্রে পড়ে, আমার দিনে পড়ে, এরকম ঘুরা ঘুরা পড়ে। পরে আমি ডিউটি করি বাসার, মনে করেন বাজার ঘাট যেখানে যা করে সব আমি করি, উনি কিছুই করে না। পরে 1 মাস পরে, বাসা নেওয়ার 1 মাস পরে দেখি কি আমার মেজো ভাই আসছে আমাদের বাসায়। মেজো ভাই আবার আমার আম্মা সব দিয়ে পাঠাইছে, হাড়ি পাতিল লেপ কাঁথা বালি যেনে যা লাগে। হয়তো বাইদের হয়তো বুঝাইছে যে একটা বোন ভুল করে ফেলাইছে। পরে আসছে, আসার পরে আইসা যখন দেখে আমার হাজবেন্ড কথাবার্তা আচার ব্যাপারে খারাপ না এবং ছেলে হিসাবে ভালো, পরে সবাই মাইনে নিছে। আমার বড় ভাইও আসছে, পরে আমার মাও আসছে, কিন্তু আমার ছোট ভাই একটু পরে মানছে, 6 মাস গেছে। তারপরে আমরা থাকতে থাকি। পরে আমার শ্বশুর শাশুড়ি আসছে, আমার দাদি শাশুড়ি আসছে, শুই না সবাই পরে মাইনা নিছে, দেখছে। কিন্তু আমি তার হিসাবে, বউ হিসাবে তার উপযুক্ত না। সে ফর্সা সুন্দর স্মার্ট দেখতে, কিন্তু আমি তো কালো, আমার চেহারা সুন্দর না। তো প্রথম আমার শ্বশুর শাশুড়ি কইছে যে কেমন একটা ছেলে, কেমন মেরে বিয়ে করলো। তো আমার দাদি শাশুড়ি বললো যে ওইটা না দেখে বউয়ের গুণ দেখো, বড় আচার ব্যবহার কাজে কর্মে দেখো। তা আমি আবার কোনোদিন ছোট থেকে বড় হয়েছি কাজ করি নাই, কিন্তু বিয়ের পরে আমি সব করতে পারতাম, রান্না থেকে শুরু করে সবকিছু করতে পারতাম। তা আমার দাদি শাশুড়ি আমার খুব পছন্দ হয়েছে, বলছে যে না বউ ডগ দিয়ে কি করো, সুন্দরটা তো বিষয় না, কিন্তু বউ গুণ আছে, কাজে কর্মে আচার ব্যবহার দেখো খুব ভালো। এরকম সবাই মাইনে নিছে। নেওয়ার পরে বছর যা ঘুরতে আমাদের শ্বশুর বাড়িতে আমার নিয়ে যায় ঈদের সময়। তো আমার এক ফুপা শাশুড়ি আছে, ওনার ফুপু, উনি আসে আমার নিতে, আর আমার শাশুড়ি আসে, আমার শ্বশুরের চাচতো বোন আর কি। তা নিয়ে যায় আমারে, মার্কেট টার্কেট করে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আমার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি ওখানে যাই। যাওয়ার পরে আমি আমার নানি শ্বশুর বাড়ি, ফুপু শাশুড়ি বাড়ি, সব বাড়িতে আমার নিয়ে ঘুরায় দেখায় যাই। সবাই আমার পছন্দ করে, আমার নানির শাশুড়ি নানা শাশুড়ি খুব পছন্দ করে, আমার খুব দোয়া করে এবং খুব আদর করে। পরে আবার ওখানে ঈদ কাটাই, আমাদের চাকরি করতে হয়, ছুটি শেষ আমরা চলে আসি। এমনি আমাদের চলতে থাকে, সংসারটা খুব ভালো চলে। আমরা দুজনে মিলে মনে করেন তখন তার 8,000 টাকা স্যালারি, আমার 5,000 টাকা স্যালারি। তো 8-5 13,000 টাকা দিয়ে আমরা শ্বশুর বাড়িতে দিয়ে আমরা ঘর ভাড়া দিয়ে আমাদের আয়ও থাকে, খাইয়া দেয়া খুব ভালো আছি আমরা। আমার বাপের বাড়ির থেকেও মনে করেন আমার বিয়েতে খরচ হয় না দেখে আমার স্বামীরে আমারে দুজনরে গহনা দিছে, তারপরে কিছু টাকা পয়সা দিছে যে ফার্নিচার বানাও, ঘর বাসা বড় করে নাও, এরকম করে আমরা চলতে থাকি। এরকম করতে করতে আমার শ্বশুর বাড়িতে আমি, তাদের আর্থিক অবস্থা খুব খারাপ। পরে আমি কি করি, আমার বাপের বাড়ি থেকেও কিছু ক্যাপিটাল দেয় ওই যে আমার ফার্নিচারের জন্য, ওগুলো আমি মিলাইয়া চাকরির টাকা দিয়ে আমার শ্বশুর বাড়িতে আমি দিই। দিয়া ওনাদের আর্থিক সুবিধার জন্য ওনাদের শ্যালো মেশিন কিনা দেই, গরু কিনা দেই এরি দান করার জন্য। তাই ওনারা ওগুলা করে। আমার এক খালু শ্বশুর আছে, উনি কইরা দেয়। করার পরে ভালোই গরু পালে, গরুতে দুধ হয়। আবার একটা পুকুর, মাছের পুকুর রাইখা দেয়, ওটা মাছ চাষ করে। তারপরে দান হয়। তা এখন আমরা অল্প হেল্প করলে আমার শ্বশুর বাড়িতে চলে, কারণ ঘরের দানের ভাত, তারপরে পুকুরে মাছ, গরুর দুধ, ওনাদের ভালোই চলে। আমার একটা দেবর লেখাপড়া করে, ওরা লেখাপড়া করাই, ননদটারও লেখাপড়া করাই। এরকম চলতে থাকে। চলতে চলতে 3 বছর পার হওয়ার পরে আমার মেয়েটা হয়, আমার প্রথম সন্তান মেয়ে। আমার 2 সন্তানের মধ্যে একটা ছেলে একটা মেয়ে, মার্শাল্লাহ আল্লাহ দিছে। ওদের মেয়েটার জন্ম হয় আর কি। জন্ম হওয়ার পরে আমি শ্বশুর বাড়িতে
মেয়ের 6 মাস বয়স যখন, তখন শ্বশুর বাড়িতে যায়। আমার বাপের বাড়িতে আমার মেয়ের জন্ম হয়, তা আমার শ্বশুর যায়, আমার আবার ঢাকায় নিয়ে আসে। টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টি নিয়ে যায়, অনেক মিষ্টি নিয়ে যায় আমাদের বাড়িতে, তো সবাই খুশি হয়। পরে আবার ঢাকায় আসি, আসার পরে 6 মাস পরে আমার শ্বশুর বাড়িতে আমার মেয়ের নিয়ে আমি যাই, সবাই খুশি। এরকম করে চলাফেরা থাকতে থাকতে আমার মেয়ের বয়স যখন 1.5 বছর, তখন আমার ননদের আমি বিয়ে দিই। তাই ওই দেশের একটা নিয়ম, যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়। তা আমি যৌতুকের কথা শুনে বিরোধিতা করি। তো ওই বিরোধিতা করাতে আমি একটু আমার শ্বশুর শাশুড়ির কাছে কালার হই যে উনি মেয়েরে বিয়ে দিব যৌতুক দিয়ে, উনি নিষেধ করে কেন, ওনার কি সমস্যা। তাই আমি বলতেছি লেখাপড়া করুক, একটা মেয়ের যৌতুক দিয়ে বিয়ে দিয়া মানে তো অনেক যৌতুক দেওয়া তো নিষেধ, তারপরে আপনারা যৌতুক দিয়ে বিয়ে দিবেন যদি সুখ না হয়। এই কথা বলার পরে শ্বশুর শাশুড়ি একটু মনোমালিন্য হয়, তারপরে আবার ঠিক হয়ে যায়। হওয়ার পরে আমার ননদের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আমার ননদরাই মেন হিটলারিটা শুরু করে, মানে শ্বশুর শাশুড়ি বুঝায় যে তোমার বউ, আমার ভাই ইনকাম করে। তখন আমি তো চাকরি করি না মেয়ে হওয়ার আগ থেকেই। তখন উনি আমার ননদে আর কি পরামর্শ দেয় আমার শ্বশুর শাশুড়িরে যে তোমার ছেলে ইনকাম করে, বউয়ের কথায় তোমরা শুনো, বউর কথায় চলতে হইব কেন। তা আমার শাশুড়ি আবার খুব ভালো মানুষ, নরম, তো বলে যে বউ সব শুনতে হইব না, বউ বড় ছেলে বড় বউ, আর বউ তো এমন খারাপ কিছু বলে না। তাহলে আমাদের সংসারে যত আর্থিক অনটন আইনা দিল তো উনিই, আর্থিক সুবিধা ভালো দান করে দিল, তারপরে গরু করে দিল, পুকুর করে দিল, ওনার উচিলাই তো হইছে। আমার দাদি শাশুড়ি আবার বলছে কি যে বলো যে লক্ষ্মী আইছে তোমাদের সংসারে, তোমরা তো পাতিলের তলায় কালি পড়তো না, এখন তো এই বউ আইসা তোমাদের দুধে ভাতে খাওয়াইতেছে, তাহলে মনে করো যে তোমাদের লক্ষ্মী আইছে। তা আমার দাদি শাশুড়ি আবার ওই বছরে মারা যায়। পরে ওই আমার ননদেই হিটলারি শুরু করে সংসারটায়, মানে পরামর্শ দেয় আমার শাশুড়ি। এরকম করতে চলতে থাকে। তা আমাদের শ্বশুর শাশুড়ির সাথে মনোমালিন্য হয়, কিন্তু সম্পর্কটা ভালোই থাকে। তা আমার স্বামী আবার একটু এরকম মানুষ যে মনে করেন যে যা বলবো ওইটাই, কিন্তু প্রতিবাদ করে না কোনো দিন। যদি কেউ তার সাথে খারাপ ব্যবহার করে সেটারও প্রতিবাদ করবো না, তার ওয়াইফের খারাপ কথা বললে সেটাও বলবো না, কিন্তু মা বাবার সম্বন্ধে খারাপ কথা বললে সে প্রতিবাদ করে না। এরকম একটা মেয়ে, এই পুরুষ। পরে আমার মেয়ে হওয়ার 1 বছর পরে উনি কি করে চাকরি বাদ দেয়, চাকরি বাদ দিয়ে বলে কি আমার ছোট ভাইরে বলে যেরকম চাকরি আমি ছাইরা দিতে চাই, তুমি কিছু টাকা দাও আর আমি কিছু টাকা দেই, আর 2 জন পার্টনার আছে, আমরা একসাথে ব্যবসা শুরু করি। আমি যখন কাজ জানি, তাহলে পরের চাকরি করে অল্প বেতন কেন পাবো, 15,000 টাকা বেতন পাই, তার চেয়ে আমি ফ্যাক্টরি দেই, তুমিও শেয়ার হও, আর 2 জন পার্টনার আমি জোগাড় করছি, এই কথা বলে। তা আমার ছোট ভাই বলে যে আমার মেজো ভাই আছে, মা আছে, বড় ভাই আছে, ওনাদের সাথে আমি কথা বলি, দেখি আমি তো বিদেশ যাব, তো বিদেশে যাওয়ার জন্য তো যেই টাকাগুলো আছে আর কিছু টাকা আমি জোগাড় করে আসি এরকম। পরে এই বুদ্ধি দেওয়ার পরে আমার সাথে কথা বলে আমার হাজবেন্ড। তখন আমি বলি কি যে তোমার তো টাকা নাই, তুমি তাহলে কিভাবে শেয়ার হইবা। কয় দেখি কাকা আছে, খালারা আছে, এদের থেকে কিছু নেই, আর তুমি কিছু টাকা আনো, তুমি কিছু টাকা নেও তোমার মার থেকে, যদি পারো। এটা আমার প্রেশার দেয় না, কিন্তু বলে যদি পারো নেও। তখন আমি বলি যে এটা তো আমার প্রেশার দেওয়া না, কিন্তু এখন আমার ভাইরা যদি শেয়ার হয় তাহলে তো ওই টাকাটা ওরাই জোগাড় করবে, আমারও তো কিছু দিতে পারবো না। পরে তারপর আমি আমার মার সাথে আলাপ করি আর আমার বড় ভাইয়ের সাথে আলাপ করি। তখন আমার মা বলে যে যাক, যখন জামাই তোর এই কথা বলছে, বিয়েতে তো আমরা খরচপাতি দেই নাই, কিংবা কোনো ফার্নিচার দেই নাই, খরচ হয় নাই, কাউরে খাওয়াই নাই, তো 1,03,000 টাকা আমি জোগাড় করে দিম। তা মা বলছে যে আমার জমি আছে, ওই জমি বিক্রি করে তোমার আমি টাকা দিই। তো দেওয়ার পরে বলার পরে উনি টাকাটা দেয়। তো এই টাকা নিয়ে আর আমার চাচা শ্বশুরে দেয়, খালা শাশুড়ি দেয়, দিয়া কিছু মিলায় হয়তো 5 লাখ টাকার মতো উনি শেয়ার হয়, আর আমার ভাইরা হইলো 8 লাখ টাকা শেয়ার হয়। পরে শেয়ারে আর 2 জন পার্টনার নিয়ে আর 2টা মেশিন কিনে 30-35 লাখ টাকা দিয়ে 2টা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে ব্যবসা শুরু করে। প্রথম ভালোই ব্যবসা হয়, চলে। তা আমার ভাইরা বছর 2 না যাইতেই বলে যে আমাদের পার্টনারের লাভটা বুঝাইয়া দাও, ওই 2 বছর কাছে টাকা পয়সা দাও না, আমাদের কিছু বুঝাইয়া দাও টাকা পয়সা।
তো উনি বলে কি যে না, মেশিন আরেকটা কিনতে হইব, ফ্যাক্টরি বাড়াইলে অনেক বড় বড় অর্ডার পাওয়া যায়, এই 2টা মেশিন থাকলে অর্ডার করা যায় না, বাইরে করাইতে হয়, তারও পরে নেন। তা আমার মেজো ভাই বোনের সাথে রাগারাগি করে যে তুমি টাকা নিলা, 2 বছর হয়ে গেল, ব্যবসার টাকা পয়সা দেয় না আমাদের, কিভাবে করতে হয়, জমি জমা বিক্রি করছি, লাগাই আনছি, ওইগুলো না ছাড়াইলে আমরা চাষ করতে পারবো না। তা রাগারাগি করে। তা আমার সাথে বলে আমার মেজো ভাই যে ভালো বইলা বুঝাইয়া বলি যে আমাদের টাকা, লাভের টাকা কিছু দিতে, নাইলে কিন্তু আরে আমি মারো। তা বলি, আসে কয়, হাসে, কয় কি দি মানে সময় হইলে, আরো পার্টনাররা আছে না, এত তাড়াহুড়া কেন? পরে আমার মেজো ভাই জিজ্ঞেস করে বলছো, আমি বলছি। পরে উনি আসে, পরে আবার মেজো ভাই বলে যে টাকা দিবা কবে বলো, কথা বলে না। এসে কয় দিমানে যখন সময় আইব তখন বুঝাই দিম আপনার কিছু টাকা। পরে আমার মেজো ভাই রাগারাগি করে উনি শুয়ে থাকে আমাদের বেডরুমে। আমার মেজো ভাই করে কি, ঘরের থেকে তালা নিয়ে ওনার তালা মেরে দেয়, কয় বেরোইতে দিম না, ওরে ফ্যাক্টরি তো যাইতে দিম না, ও ঘরেই থাক, ফ্যাক্টরি আমরা বুঝে নিব। পরে আমার মা আবার থাকে বাসায়, ঘন্টা খানিক পরে আমার মেজো ভাই চলে যায় ফ্যাক্টরিতে। পরে আমার মা তালা খুইলা দেয়, দেওয়ার পরে উনি রেডি হয়ে আবার ফ্যাক্টরিতে যায়, আসে, তাই তেমন একটা কিছু বলে না। তারপর রাত্রে আসার পরে আমি জিজ্ঞেস করি যে তোমার তো লজ্জা শরম বলতে কিছু নাই, তোমার এরকম তালাবন্দি করে দিল, আমি তো লজ্জা বাসায় আসতাম না, যে আমার একজনে ঘরে তালাবন্দি করে রাখলো। কয় কিসের লজ্জা, আর কাজ হে করছে, আমার কাজ আমি করি। তো এটা নিয়ে কোনো সম্পর্ক খারাপ হয় নাই, মনে করেন এমনি ভালোই চলতেছে। চলার পরে বছর 2 আবার চলে গেল ফ্যাক্টরি দেওয়ার, 3 বছর হয়ে গেল। তখন আবার আমি কনসিভ করি, আমার ছেলেটা পেটে আসে। পরে তখন আবার শুরু হয় আমার ভাইদের সাথে দ্বন্দ্ব, ওই টাকা পয়সা নিয়ে, এমনকি হাতাহাতিও হয়ে যায়। আমার মেজো ভাই যায় তারা মারতে, পরে আরো 2-1 জনের ফিরায় ফ্যাক্টরিতে যারা ছিল। এগুলো আবার আমার শ্বশুর বাড়ির কেউ জানে না, উনি জানে, আর আমার এক দেবর আছে উনি জানে, ফুফা শাশুড়ি ঘরের দেবর। এগুলা করে। তারপরে উনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, বলে না। পরে আমি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার পরে মেয়েটাকে আমার বাপের বাড়িতে পাঠাই। তখন আবার খবর আসে যে আমার মা খুব অসুস্থ, তাই আমি বাড়ি যাই, আমার মায়ের নিয়ে আসি, হাসপাতালে ভর্তি করে আমার বড় বাড়ির বাসায়। পরে আমি অসুস্থ হয়ে যাই, পরে আমি এসে শুনি যে ওনার এরকম হাতাহাতি হয়েছে, এরকম করছে। আমি জিজ্ঞাসা করার পরে কয় ওইটা কিছু না, ওইটা ফ্যাক্টরির ব্যাপার, ফ্যাক্টরিতেই থাক। আপনার বাচ্চা আর আপনার মা এসেছে আপনাদের বাড়িতে, তারপর থেকে আপনি ঘটনাটা বলবেন। আচ্ছা ঠিক আছে। তখন 4 মাস বয়স যখন আমার মা আসে আমাদের বাসায়, আমার 2 ভাইও আসে, আইসা ওই টাকা পয়সা নিয়ে অনেক কি করে। তা আমার মা থাকে না, চলে যায় আমার বড় বাড়ির বাসায়। যাওয়ার পরে উনি আবার বাসায় আসে, জিজ্ঞেস করি আমি যে এরকম এরকম টাকাটা দিয়ে দাও, আর এরকম করলে তো সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আমি একটা মেয়ে, আমার মা অসুস্থ মানুষ, শ্বাসের রোগী, বাবা নাই, কোন দিন মারা যায়, তারপরে আমি দেখতে পাবো না, তাহলে দিয়ে দাও। আচ্ছা দিয়ে দিব, কোনো সমস্যা নাই, দিয়ে দিব। এরপরে থেকে আমি লক্ষ্য করি উনি বাসায় দেরি করে আসে এবং ফ্যাক্টরিতে বেশি সময় দেয়। আবার ফ্যাক্টরির লোকেরা জিজ্ঞেস করলে বলে যে না স্যার তো থাকে না, কোথায় কোথায় যায়, ফ্যাক্টরি তো বেশি থাকে না। পরে আমি আবার বাসায় আসার পরে জিজ্ঞেস করি, ওই আমাদের বাসায় রেগুলার একটা পিয়ন যাতায়াত করতো অফিসের, তো ওরা জিজ্ঞেস করলে কয় না স্যার বাসায় নেই, স্যার কোথায়, এই অফিসে নেই, কোথায় যেন গেছে। আমি কি, তুমি বাসায় এসে বলো যে অফিসে কাজ আছে, কিন্তু কোথায় যাও, কথা বলে না। বকুল সাহেবের সাথে গেছিলাম, অমুকের সাথে গেছিলাম, এই কথা বলে। তাই বকুল সাহেব উনি উনাদের পার্টনার। তা আমি আগের থেকেই জানতাম যে উনি আবার ওই মাজার ঠাজার ঘুরে, একটু মদ ঠদ খায়, এরকম লোক, মাজারের প্রতি ওনার খুব তারপরে বলছি যে তাহলে তুমি ওনার সাথে কেন ঘুরো? কয় আমার পার্টনার, যেখানে আমার প্রয়োজন যাইতে হয় ওনার সাথে আমি গেলে তোমার সমস্যা কি? তাই আমি কি, উনি তো লোক ভালো না। কয় লোক হিসাবে ভালো, কিন্তু ওর একটু নেশা আছে, মাজারে মাজারে ঘুরা। তাই আমি, মাজারটা তো ভালো না। কয় এটা আমি দেখবো, তুমি এগুলো নিয়ে পেনা পেরে না তো, এগুলো এটা বলতো। পরে যখন আমার ছেলের 5 মাস পার হয়ে যায়, তখন আমার শাশুড়ি আসে আমার বাসায়। একবার জন্মের পরে একবার আসছিল, দেখা গেছে। তো আসার পরে
তা আমি বলতেছি যে আমি আপনার সাথে বাড়ি যাব। কয় কেন আসে? আমি কেমনি বেড়াইতে যাব? পরে আমার শাশুড়ি আমারে নিয়ে যায় আমার শ্বশুর বাড়িতে, যাই আমার মেয়েরে নিয়ে যাই। তা আমার শাশুড়ি নিয়ে যাওয়ার পরে উনি যাই আবার আমারে নিয়ে আসে, 1 সপ্তাহ পরে যাই নিয়ে আসে। থাকার পরে দামকে আমার একটা কাজের লোক দিয়ে আমার ছেলেটারে তো কুলে নেওয়ার কেউ নেই, আমার বাড়ির থেকে কেউ আসতে পারে না, মেয়েটাও ছোট, তা আমার সংসারে তো কষ্ট হয় আমার। তা আমার নন্দে ওইটা বলে কি যে কাজের লোকের কি দরকার, ভাবি বাড়িতেই চলে আসেন, বাবু তো ছোট, বাড়ি থাকেন, ঘর দুয়ারও ঠিক হইব না, বাড়ি আসলে আবার পরে যখন আমার মেয়ের কথা বলে যে ওরা স্কুলে ভর্তি করেন তখন ঢাকা চলে যায়। তা আমি আসলাম, উনি যাই নিয়ে আসার পরে আমি ওনার সাথে এসে আলাপ করলাম যে লোক তো পাই না, তাইলে আমি বাড়িতেই চলে যাই, ঘর দুয়ারও ঠিক করে যায়, বাড়িতে 6 মাস 1 বছর থাকি, ছেলেটাও জ্বর হয়ে যাক, আর আমরা তো ভাড়া থাকি অনেক টাকা দিয়ে, 10-12 হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দিতে হয়। তাইলে এক কাজ করি, আমরা ঢাকায় একটু জমি রাখি, আমি বাড়িতে 2 বছর থাকি আসি, ঢাকায় একটু জমি রাখি, জমি রাখা আমরা টিন শেড করে থাকলে তো আমাদের বাড়ি ভাড়াটা দেওয়া লাগলো না। তখন বলতেছে না তোমার বাড়ি যাওয়ার দরকার নেই, সময় এলে জমি রাখবো। তা আমার এক স্বাস্থ্য হয়ে আছে, আবার ওই ঢাকায় থাকে, তো আবার জমির ব্যবসা করে। তাই বললো যে এখন তো জমি দিকে সস্তা, শাহাদাতপুরের ওদিকে ওই যে বেড়াইতের ওদিকে তোমরা রাখতে পারো। তা আমি আমার বাড়ির বাসায় একদিন বেড়াইতে যাই, তখন আলাপ করি, তাই সব বলি, কয় না দরকার নেই, তোমার বাড়ি যাওয়ার দরকার নেই, আর জমি যখন ব্যবসা বড় হোক তখন জমি রাখার সময় হইব তখন রাখবো, এই কথা বলে। তারপরে আমি বলি না আমি বাড়িতে চলে যাবো, বাড়িতে তোমাদের বাথরুম নাই, তারপরে ঘর সুন্দর না, আমি বাড়ি গেলে এগুলো সব ঠিক হইব। পরে এক পর্যায়ে বলে যে আচ্ছা যাও। তখন আমার শাশুড়িরে আমি খবর দেই, আমার শাশুড়ি আসে, আসার পরে আমরা বাড়ি যাই, যা থাকি। থাকার পরে তখন বলি যে বাসা ছাইরা দিতে হবে, মাল জিনিস কিভাবে নেওয়া যায়। তো আমার শ্বশুরে বলে যে এখানে গরুর ট্রাক যায়, তো ওই ট্রাক আবার খালি আসে, তুমি মাল নিয়ে আসতে পারবা। তখন বাসা ছাইরা দিই। ছাইরা দেওয়ার পরে আমার দেবর আবার ওই ফ্যাক্টরিতে পাঞ্চিং শিখে তো আছে, তো আমি কি 2 ভাই একটা রুম নিয়ে থাইকো। আচ্ছা ঠিক আছে দেখা যাক, তুমি যাও। তা গেছি আমার শ্বশুর বাড়িতে যাই, আমি প্রথমে 2টা রুম করছি, তারপরে 3টা, আমার শ্বশুরের বড় ঘর, ওই ঘরের মধ্যে 2টার আগে আসছিল 2 রুম, আমি আবার যাই 3 রুমের মতো কইরা, ফ্লোর পাকা কইরা, সুন্দর পার্টিশন দিয়া, বাথরুম পাকা কইরা, গোসলখানা দিয়া, পাকঘর পর্যন্ত পাকা কইরা আমি ওই যে 2 রুমে আমার মাল জিনিস রাইখা থাকতেছি। তে এই ভিতরে আমার ওই ননদ বললাম না একটু হিটলারি ভাব করছে আগে, এখন আইসা বলতেছে যে আমার শাশুড়ি বলতেছে তোমার বড় বউ 2 রুম দখল করে নিছে, তোমার ছোট ছেলের বিয়ে করাইলে কি করবা। তা আমার শাশুড়ি বলে যে এখন তো ছেলে বিয়ে করে নাই, বড় বউ তো থাকবো না, রুম করছে থাকতেছে মাল জিনিস নিয়ে, পরে তারপর ঢাকাই চলে যাও। পরে আমার শাশুড়ির কাছে আমি শুনি না, কিন্তু আমি এমনি কথাটা রুম থেকে শুনতে পাই। তখন আমি যে আমার শাশুড়ি জিজ্ঞেস করি, তো আমার শাশুড়ি বলে না কিছু বলে নেই। পরে আমি সরাসরি আমার নন্দরে বলি যে তুমি এরকম কথাটা বললা, রানা যখন বিয়ে করে তখন কি রুম, আর আমি কি দেশে থাকবো, আমি তো চলে যাবো, আমার মেয়ে যখন স্কুলে ভর্তি করব, আর আমি যে রুম করছি এটা তো আমি বলি নাই যে এটা আমার এই রুম থাকবো, এটা বাপে তোমার বাপ মার ঘর ছিল, আর বউ হিসাবে আমি বাড়িতে আসছি, রুম গুলা কমপ্লিট করছি, সুন্দর করছি, থাকতেছি, আবার চলে যাব। রানা যখন বিয়ে করে তখন তো রানাই থাকবো। তার তর্ক হয় না তার সাথে। না হতে আমার হাজবেন্ডে আমি ফোন দেই টাকার জন্য ফোন দেই, তাই বলতেছে যে আচ্ছা অমুক দিন টাকা পাঠাবো, অমুক দিন বিকাশ নাম্বার দিও, আমি টাকা দিয়ে দেব। তা আমি আবার পরের দিন যে দিনের কথা বলে ওই দিন বিকালে আমি যাই ওই বিকাশের দোকানে যাওয়ার পরে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে আমার ওই যে ফুফা শাশুড়ির কথা বলছিলাম যে আমার আইসা নিয়ে গেছে, ওই ফুফা শাশুড়ি ফোনটা ধরার পরে হ্যালো বলে। তাই আমি বলতেছি যে আপনার কাছে কেন, ওর আমার মেয়ের নাম নিয়ে বলে যে ওর আব্বুর ফোন আপনার কাছে কেন, ও আমার বাসায় আসছে। তাই আমি কি কেন তো আপনার বাসায় আসলো কেন, কয় আমি ফ্যাক্টরিতে গেছিলাম, যাই দেখি কি ওর কাপড় চোপড় ময়লা, তারপরে ফ্যাক্টরিতেই থাকে, বাসা নেই, তুমি ফালাই থুয়া গেছো গা, কি অবস্থা, এই জন্য আমার বাসা আসতে বলছি, কাপড় চোপড় ধুয়া দিবে না, আর খাওয়া দাওয়া করছে, ঘুমাইছে, ফ্যাক্টরিতে ঘুমাইতে পারে না এজন্য। পরে আমি কি ঘুম থেকে উঠলে আমার ফোন দিতে বইল।
পরে আমার ফোন ঘুম থেকে ওইটা ফ্যাক্টরিতে যাওয়ার আগে আমার ফোন দিছে। তা আমি জিজ্ঞেস করলাম তুমি ফুপুর বাসায় কেন? কয় ফুপু ফ্যাক্টরিতে যে আমার দইরা নিয়ে আসে, আমার কাপড় চোপড় ময়লা, তারপরে ফ্যাক্টরিতে ঘুমাইতে পারি না ঠিক মতো, এজন্য আসছি, কোনো অসুবিধা নেই, তুমি এ নিয়ে টেনশন করো না। পরে আমার বিকাশে টাকা দিল কিছু, আমি নিলাম, ওই বাড়িতে কাজ করাইতেছি এগুলা চলতেছে। এরকম করে আমি বাড়িতে প্রায় 3-4 মাস চলে গেছে। 4 মাস হয়ে গেছে। এখন 4 মাসের মধ্যে বাড়িতে যে আমি কাজকর্ম করাইছি, আমি কিছু দেনা হয়েছে, ওই টাকাটা উনি দেয় না। এখন টাকা দেয় না, ঠিক মতো ফোন করে না। তারপরে আমি ফোন দিলে বিরক্ত হয়, বলে পরে ফোন দিয়ে তো আমি এখন ব্যস্ত আছি। পরে এই কথা শুই না, আমি আবার মানে আমার শাশুড়ির সাথে আলাপ করি যে এরকম ফুপুর বাসায় গেছে, জিজ্ঞাসা করছি, রাগ হয়েছে, আবার এখন ফোন দিলে এরকম করে। তা করার পরে উনি করে কি, ঈদের টাইম ঘনাই আসে, তখন ওই টাকা পয়সা দেওয়ার কথা, উনি টাকাটা দেয় না। না দেওয়ার পরে আমি কি তাহলে আমার মেয়ের জন্য মার্কেট লাগবো, বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, ছেলের জন্য লাগবো, টাকা পাঠাও, বা এগুলা মার্কেট আমি কইরা নিয়ে আসবো। তা আমি আচ্ছা ঠিক আছে। তো উনি এলো বাড়িতে, আসে ঈদের সময় আসে, শুধু আমার মেয়ের জন্য একটা জামা নিয়ে আসে। আর উনি এমনি একটা ব্যাগ নিয়ে আসতো, কাপড় চোপড় নিয়ে। আমি বাড়ি আসার পরে ছোট একটা ব্যাগ নিয়ে আসে। আজকে দেখি কি ট্রলি ব্যাগ নিয়ে আসে, ওই যে চাকাওয়ালা যেগুলো ট্রলি ব্যাগ, ওইগুলা নিয়ে আসতেছে। তা আমি কি হঠাৎ করে এরকম ব্যাগ কিনছো? কয় হ্যাঁ আমার লাগে, এই ব্যাগ লাগে। তা আমি মনে করছি কি এই ব্যাগ কিনছে সবার জন্য, মার্কেট করছে, সবার মার্কেট বোঝাই করে এই ব্যাগ নিয়ে আসছে। শুধু আমার মেয়ের জন্য একটা জামা নিয়ে আসছে, ফ্রক নিয়ে আসছে, আর কিছু আনেনি। আসার পরে আমি অনেক রাগ যে শ্বশুর শাশুড়ির জন্য আনে নাই, তারপরে আমার ছেলের জন্য আনে নাই, মেয়ের জন্য একটা। কয় আমি বিল পাই নাই তো, অনেক ঝামেলা হইতাছে, ফ্যাক্টরির ওয়ার্কারের বেতন দিতে পারি নাই, বাড়ি ভাড়া দিতে পারি নাই, ফ্যাক্টরির ভাড়া, মার্কেট করে না, পরে দেখা যায়। পরে এখন রাত্রে আমরা শুয়ে আছি, বিকেলে আসছে আর কি, রাত্রে শুয়ে আসছে। এখন দেখি ওই ফুপা শাশুড়ি ডাকতে আসছে, কয় আয় তোর সাথে কথা আসছে। পরে গেছে, মনে করেন প্রায় ঘন্টা 3 পরে আসছে। ফুপুর সাথে তোমার এত কি কথা, তুমি যে গেলা, ঘন্টা 3 পরে আসলো। এটা তুমি বুঝবা না, এটা অন্য ব্যাপার, এরকম অন্য ব্যাপার। এ নিয়ে একটু মনোমালিন্য হইতে থাকে, আমাদের কথা কাটাকাটি হয়। ওই কথার রাগে আমি ছেলেটারে খাটে দাঁড় করাই দিই, যে যা, ওই খাটের থেকে আমার ছেলেটা পড়ে যায়, পড়া হাতটা ভাঙা যায়। হাত ভাঙে না মানে এই যে এই গলার একটা হাড় থাকে, ওইটা আর কি উঠা যায় উপর দিকে। পরে আমার ছেলে অনেক চিকরাচিকরি করে। পরের দিন আমরা আবার ঢাকায় নিয়ে আসি। ঢাকায় না পঙ্গুরে এক প্রফেসরের দেখাই পার্সোনাল ভাবে চেম্বারে। তো উনি আবার একটা মেডিসিন দেয়, বলে যে এটা খাওয়ান, তারপরে ওর হাড় হয়ে যাবে, বৈশা যাবে। তা নিয়ে যাই। পরে উনি আবার বাড়িতে ঢাকার থেকে যায়, আবার বাড়ি থেকে চলে আসবো। আসার সময় দেখি ফুপুর সাথে আসবো, উনি একা আসে না, ফুপু আর ওই ফুপুর একটা মেয়ে আছে, ওনার সাথে আসে। কারণ কি তুমি আসলা একা, যাইতেছো আবার ওনাদের সাথে, কি ব্যাপার? তা আমার এক চাচি শাশুড়ি আছে, উনি বলতেছে তুমি কি ওর একা আসতে দেখছো? উনি তো ওনাদের সাথে আসছে, ওদের সাথে আসলো, আবার ওদের সাথে যাইতেছে। তো ওনারা আসার সময় আবার ওই যে চাচি শাশুড়ি বলছে ওনাদের ঢাকায় নিয়ে আসে, ওই চাচি শাশুড়ির এই আপন ননদ আর কি, ওই ফুপা শাশুড়ি ঢাকায় নিয়ে আসে। ওই চাচি শাশুড়ি আমার মেয়ের সমবয়সী একটা মেয়ে আছে, ওরা সব ঢাকায় আসে। আইসা ওই আমার হাজবেন্ড ওই বাসায় থাকে, আর ওদের নিয়ে বসুন্ধরা সিটি, মনে করেন যে ভালো ভালো চিড়িয়াখানা, এগুলাই ঘুরে ছবি তোলে। এগুলার আমি তো জানি না জানা সূত্রে ওই যে আমার মেয়ের বয়সে একটা মেয়ে আছে 5 বছরের, ওই মেয়েটা আবার আমার মেয়েকে বলে যে এরকম এরকম তোমার আব্বুর সাথে আমরা চিড়িয়াখানায় গেছি, বসুন্ধরায় গেছি, অনেক ঘুরছি। ছোট মানুষ না, বইলা দেয়। বলার পরে আমার মেয়ে এসে আবার বলে যে আব্বু না এরকম এরকম করছে, আমাদের তো ঢাকায় নিয়ে এলে ঘুরায় না, তাহলে ওদের ঘুরাইছে। পরে আবার আমি ফোন দিই, দেওয়ার পরে এগুলা বলি, তোমার কে বলছে এগুলা? কি বড় মানুষ তো বলে নাই, ছোট মানুষ মিথ্যা কথা বলার লোক না, ছোট মানুষ ওরা যা সত্যি তাই বলছে। কয় না মিথ্যা কথা, ওইগুলা আমি ওই বাসায় গেছি তো, এই জন্য আমার নাম উচ্চারণ করছে। তো আমি ওই বাসায় কেন যাও? কয় যাই,
কাপড় চোপড় ধোয়া লাগে, আবার মাঝে মাঝে ফ্যাক্টরিতে ঘুমাইতারি নেই, এসে ওই সকালে গেলে ঘুমাই আসি দিনে, এই কথা বলে। বলার পরে আমি রাগারাগি করি যে এগুলো তো ভালো না, তোমার ফুপুরেই তো বিয়ে হয়েছে 11টা, তারপরে তোমার ফুপু এখন যে মেয়েটা আছে ওই মেয়েটা ছিল বাড়িতে, তুমি ওই বাসায় আসা যাওয়া এই মেয়ের এসে তার কাছে নিয়ে রাখে, এগুলো তো ভালো না। এগুলা নিয়ে তুমি টেনশন করো না, আর এগুলা কারো কাছে বইলো না, এগুলা সরাসরি করবা না, এগুলা বললে খারাপ হইব। তা আমি আর কিছু বলি না। পরে আমার শাশুড়ির সাথে আমি বলি যে এইগুলা, আমার শাশুড়ি বলে তুমি বাদ দাও, তোমার মাথা খারাপ, 2টা সন্তান আছে, তারপরে ওই ফুপু ফুপু কি কোনোদিন খারাপ চাইবো তার বাইরের ছেলের? তার সাথে আমার শাশুড়ির সাথে আমার কথা কাটাকাটি হয়েছে যে আপনি তো আপনার নন্দের তো নেচার ভালো না, এত যারে পায় তারাই ধরে বিয়ে করে। ওই ফুপু আবার আমার দেবরের বয়সী একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল একসময় জোর করে, তা টিকে নাই, সংসার 3 মাস ছিল। আমি কি আমার আপনার ননদে তো খুব খারাপ, যারে একটু ভালো দেখবো তার সাথে, যার পয়সা পাতি আছে তারাই বিয়ে করবো, ছেলে মানবো না, কেউ ভাই মানবো না, তার সাথে বিয়ে বসে। তো কেন এই বয়সে ভাই ছেলের সাথে কিরকম করবো, এগুলা ই করে না। তো আমার হাজবেন্ডের সাথে ফোনে হয়েছে, আগে কথা হয়তো ভালোভাবে, এখন ফোন দিলে বিরক্ত হয়ে যায়, এই রাখো তো আমার কাজ আছে, ফ্যাক্টরিতে ঝামেলা, এইসব নিয়ে ই করে না, এরকম করে। এগুলা বলাতে আমি না ওই আমার শাশুড়ির সাথে মাঝে মাঝে এই কথা নিয়ে করি, এগুলো ওই যে আমার চাচি শাশুড়ি আশেপাশে 2-1 শুনে না বলে যে এগুলো তো খারাপ না। তারপর আমাদের দেশের একটা মেয়ে, আমার চাচি শাশুড়ির সম্পর্ক হয়, ওনার ওই আমার শ্বশুর বাড়ি এলাকায় বিয়ে হয়। তো উনি আবার আমার একদিন বলে যে এরকম ওরে তোমার হাজবেন্ড একদিন দেখছি ওই আমার ফুফা শাশুড়ির কথা বলে যে ওর সাথে বাজারের ব্যাগ নিয়ে তার পিছে পিছে ঘুরতেছে। এই কথাটা শুনে আমার অনেক রাগ হয়, যে যারে আমি জিজ্ঞেস করি উনি আমার সাথে বলে না, কিন্তু উনি ওনার বাজারের ব্যাগ, ফ্যাক্টরির কাজ ফেলায় বাজারের ব্যাগ নিয়ে ঘুরে, অথচ আমি ফোন দিলে বলে ফ্যাক্টরির ঝামেলায় আছি, অনেক ঝামেলা, ফোন দিও না, এই কথা বলে। বলার পরে আমি ওনার ফোন দিই, ওই আমার রাগ হওয়ার পরে ওনার ফোন দিয়ে আমি ওনার অনেক বকাঝকা করি যে এগুলা তো ভালো না। তারপরে আমার ভাই ব্রাদারে তোমার কাছে আমার বিয়ে দিতে চান, এক সূত্রে সম্পর্ক ছিল না, কিন্তু জোরপুর বিয়ে করলাম তোমার আমি একা, তারপরে ভালোই সংসারটা চলছে, দুজনের ভালোবাসা ভালোই ছিল, সম্পর্ক ভালোই ছিল, তুমি যদি এখন এরকম করো তাহলে আমার ভাই ব্রাদারও তো আমার জায়গা দিব না, আমি তাদের সাথে এই কথাটা আমি কোনোদিন বলতেও পারবো না যে সে এরকম করে। কয় না এগুলা নিয়ে তুমি মাথা ঘামবে না, এগুলা কারো কাছে বইলো না, এগুলা বললে মানুষ খারাপ করবো, তুমি চুপ থাকো তো, কোনো কিছু হবে না। তারপরে আরেকদিন আমি ফোন দিছি, তো ওই ফোনটা আবার ওই আমার ফুফা শাশুড়ি ধরার পরে বলতেছে যে ওরে ফোন দিছো কেন? আমি কি কেন, আমার দরকার আছে? কয় না ও আমি কথা বলতে পারবো না, ও তো আমার মেয়ের সাথে ল্যাপের নিচে ঘুমাই আছে, এই কথা বলতেছে। এটা বলার পরে, শোনার পরে বলেন যে কোন মেয়ের মাথাটা ঠিক থাকে, যে ওই ফুপু বলতেছে তার মেয়ের সাথে এক ল্যাপের নিচে ঘুমাই আছে। পরে আমি অনেক চিল্লাচিল্লি করি, তো উনি ফোনটা রাইখা দেয়, আমার শাশুড়ির সাথে এসে আমি চিল্লাই যে আপনার ছেলে যেগুলা করতেছে, আমার 2টা সন্তান হয়েছে, যা করার আগেই ছিল, আমার বিয়ের পরেই তো আর সন্তান নেই, বিয়ের 3 বছর পরে আমার সন্তান হয়েছে, আমি যদি দেখতে খারাপ থাকি যাই থাকি, সে আমার আগে এগুলা করতো, আমার 2টা সন্তান হওয়ার পরে কেন এইসব করব? পরে এগুলা বলার পরে আমার শাশুড়ি হয়তো কাউরে জানাইছে কিংবা ফোনটা বলছে, আমি বলতে পারি না, কিংবা আমার নন্দে বলছে, কিন্তু পরের দিন দেখি কি আমার হাজবেন্ড আর ওই ফুফা শাশুড়ি তার মেয়ে দুপুরবেলা বাড়িতে উপস্থিত হওয়ার পরে আশ্চর্য হয়ে গেছি যে তাদের সাথে উনি বাড়িতে এসে এই টাইমে উপস্থিত, উনি ফ্যাক্টরি ঝামেলায় ব্যস্ত থাকে, তার কিভাবে আসলো? আসার পরে মনে করেন আমার শ্বশুর বাড়িটা এরকম লম্বা করে বাড়ি, আশেপাশে অনেক বাড়ি, অনেক ভিড় জমা গেল। ভিড় জমলে এরকম যে একজন মরা মানুষ আসলে যেমন সব মানুষ দেখতে আসে, এরকম ভিড় জমা গেছে। আর এরকম একটা রব হয়ে গেল যে রহিমার মেয়েরে বিয়ে করছে অমুকে, আমার হাজবেন্ডের নাম নিয়ে বলতেছে অমুকে বিয়ে করছে, বউ নিয়ে আসছে। আসার পরে আমার ফুফার শাশুড়ি আমার এরকম ঝাড়া ঝাড়লো খুব, আমার বাপ মা তুইলা অমুক তমুক হান তান, আমি দেখতে ভালো না, একটা সুন্দর ছেলে পায়া ঝুইলা গেছি গলায়, তমুক ইচ্ছা মতো আমার বকলো।
বকার পরে বাপ মায় কেমন মায়া বানাইছে, কেমন শিক্ষা দিছে, একটা ছেলে পাইলে জুইলা পড়ছে, তার বাপ মার খোঁজ নেয় নাই, কিছু নেয় নাই, মানে যত খারাপ কথা আছে, যত খারাপ ইঙ্গিত দিয়ে সে আমার বকলো। আমার হাজবেন্ড একটা টু শব্দ করলো না। আশেপাশে আমার চাচি শাশুড়িরা বলছে, এগুলা কি বলতেছেন বউরে আপনি, আর বউর খারাপের কি দেখছেন, মানে এরকম করে বকে হ্যাঁ থামাই দেয়। মানে আমার এই ফুপা শাশুড়িটা এরকম, মনে করেন 10টা পুরুষ মানুষের কাছে ফেল, এরকম দরজাল টাইপের আর কি, বই তো কেউ কথা বলতেছে না। আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ মনে করেন কেউ কোনো কথা বললো না, আমার হাজবেন্ড একটা কথা বললো না। আমি খালি শুই না অজরে কাঁদলাম আমার 2 বাচ্চারে কোলে নিয়ে। পরে যাই হোক ঘন্টা 2 এরকম করার পরে আমার হাজবেন্ড ঘরে আইলো। পরে আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি, তুমি ওদের সাথে আসছো কেন, এরকম এরকম, আর এগুলা কি? কয় তুমি গ্রামে ছড়াইছো কেন? এজন্য তোমার বিচার করার জন্য আসছি। তুমি কি গ্রামে কি ছড়াইছি? কয় গ্রামে ছড়াইছো তার মেয়ের সাথে আমার সম্পর্ক, তো এটা এখন বিচার হইব না? আমি কি এটা আবার তুমি সম্পর্ক করো তো ছড়ানোর কি আছে? তার মেয়ের সাথে তুমি সম্পর্ক করো বা না করো এটা ব্যাপার না, কিন্তু তার বাসায় কেন যাও? কারণ আমার ফুপুর বাসায় আমি যাইতেই পারি। কি ফুপুর বাসায় যাইতেই পারে, তাহলে উনি কেন আমারে বলে যে আমার মেয়ের লেপের নিচে তোমার স্বামী ঘুমাই আছে? তাহলে এই কথার মানে কি? ওটা তোমারে খেপানোর জন্য বলছে। কি আমার খেপানোর জন্য উনি বলবো? উনি কি আমার বিয়ান লাগে যিনি আমার খেপাইব? বলতেছে কথাবার্তা বললো না, চুপ থাকো, উনি যেমনি বললে শুনো, কোনো কথা বললো না। আমি তোমার চুপ থাকতে বলি, চুপ থাকো, সব ঠিক হয়ে যাবে, এমনি বলতেছে। তো বলতেছে উনি আবার সেই রাত্রে বিকালে খাওয়া দাওয়া করলো, রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে আছে, উনি আবার এসে ডাইকে নিয়ে গেল। ডাইকে নিয়ে বলতেছে যে সকালে আমরা যাবো, তুই সকালে আমরা জানি গা। তখন আমি বলতেছি তুমি ওনাদের সাথে যাইতে পারবে না, তুমি একা যাইবা। তাই বলতেছে না আমি একা যাব, ওদের সাথেই যাব। ওরা টাঙ্গাইল যাইবো, আমি ওদের সাথে টাঙ্গাইল যাই, ওখান থেকে আমি ঢাকা চলে যাবো, টাঙ্গাইল থাকবো। তা আমি বলতেছি না, উনি তো তোমাদের সাথে, ওনাদের সাথে তোমারও যাইতে দিম না, আর ওরাও তোমার সাথে যাইতে পারবো না। এই কথা বলে না, কয় কি না তুমি চুপ থাকো, আমি যাইতেছি, কোনো সমস্যা নাই, তুমি দেখো, আর কোনো সমস্যা নাই, তুমি এদিকে সামলাও, তুমি চুপচাপ থাকো, কারোর সাথে তুমি কোনো কথা বইলো না, যেমনি চলতে বলি এমনি চলো। তুমি কেন চুপ থাকার কি আছে? তুমি ওদের সাথে এরকম করবা, আর এটা আমি বলতে পারবো না, আমি তোমার স্ত্রী হইয়া। আর কোনো কথা না বলে উনি চলে আসে। চলে আসার পরে আমি শুনি কি যে ওই মেয়ে আরো ঢাকায় চলে আসে, আর ওই ফুপা শাশুড়ি হলো থাকে। থাকার পরে বুদ্ধি করে যে আমার 2 ছেলে মেয়েরে রাইখা, আমার তো বিয়ের কোনো কাবিন নাই, তা আমি কি করতে পারবো? 2 ছেলে মেয়েরে রাইখা আমার ওখান থেকে ওই ফুপা শাশুড়ি দৌড়াই দিব। এই কথাগুলো আবার আমি শুনি। আমার ফুপা শাশুড়ি বলে যাদের কাছে, ওরা আমার কাছে বলে, তা আমি বিশ্বাস করি না। পরে দেখি আমার শাশুড়ি শ্বশুর আমার সাথে তেমন একটা ভালো ব্যবহার করে না, কথা বলে না, আমার আড়ালে কথা বলে, আমার নন্দেও আমার আড়ালে কথা বলে, এগুলো আবার আমি শুনতে পাই। শুই না, আমি কি করি, আমি কিচ্ছু আনি না, আমার পরনের কাপড়, আমার 2 বাচ্চা, আর ভাড়ার টাকাটা, আর কিছু ক্যাশ আছিল, আমার কিছু গহনা আছিল, আমার হাজবেন্ডের আমার মায়ের দিছিল, আংটি আছিল, এগুলো আমি কিচ্ছু আনি না, আমার মেয়ের আছিল, এগুলো আমি কিচ্ছু নাই না। আমি তো ঘরে রুমে তালা দিয়া, আমি আলমারিতে তালা দিয়া, তারপরে আমি কি যাই দেখি উনি ঢাকা যায় কি করে, ওইটা আমি দেখবো। পরে আমি আমার এক কাপড়ে আমার বাচ্চার, ছোট বাচ্চার খালি 2-1টা প্যান্ট পুন নিয়ে, অত ছোট নিয়ে আমি ভোরের রাত্রে ট্রেন ধরি, পাশের বেনালা কাকারে দিয়ে আমি আসি, ভোরের ট্রেন ধরে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি 9টার দিকে নাইমা ওনারে ফোন দেই যে আমি ঢাকায় আসছি, এরকম। তো কয় তুমি কেন ঢাকা আসছো? কেমন আমার দরকার আছে। পরে আমার বড় ভাইরে ফোন দেই যে ভাই এরকম এরকম, ও নাকি ওই ফুফা শাশুড়ির কথা বলি যে ওর মেয়েরে বিয়ে করছে, দেশ বইরা ছাড়াই গেছে, আমি আসছি ঢাকা, আপনি ফ্যাক্টরিতে আসেন। আমার বড় ভাই বলতেছে যে আমারও ফ্যাক্টরিতে কিছু কাজ আছে, আমি আমার ফ্যাক্টরির কাজ ছাইরা তারপরে আমি ওখানে আসবো। পরে আমি ওই ফ্যাক্টরিতে যাই, জিজ্ঞাসা করি তুমি কেন ঢাকায় আসছো, তো অমুক তমুক অনেক কথা বইলা আমার ফ্যাক্টরি থেকে নিয়ে যায় ওনার এক পার্টনারের বাসায়, এখানে তুমি বসো, দেখি কি করা যায়। তা আমি আমার মেজো ভাইরে বলি, ফোন দেই, আর আমার বড় ভাই আসে, বলতেছে আসতেছে। তা উনি বললে আমার ফ্যাক্টরিতে বসে, ওখানে বসে রেখে ফ্যাক্টরিতে চলে যায়, আর আসে না। তারপর আমি বাচ্চাদের রাইখা ফ্যাক্টরিতে যাই।
যাইয়া জিজ্ঞাসা করি যে এই কথাটা সত্য কিনা, তাই বলো, আর কোনো কথা আমার শোনার দরকার নেই যে তুমি কি ওনার মেয়েরে বিয়ে করছো। কয় না। তা বিয়ে না করলে এই কথাটা ছড়াইলো কেন? কয় তুমি ছড়াইছো, তোমার জন্য এরকম হয়েছে। তা আমি কি ছড়াইছি? উনিই তো ছড়াইছে। এই কথা বললে আমার বলে যাও তো তুমি, তোমারে আমি চিনি না। এই কথা বলছে পরে উনি বাহিরে চলে আসছে। বাহিরে আসতে পরে আমি যাই ওনারে ধরছি যে তুমি আমারে চিনো না, এটা কেমন কথা। ওনারে আমি টাইনা ফ্যাক্টরিতে নিয়ে যাই। আবার টাইনা ফ্যাক্টরিতে নিয়ে যাই, তো উনি নাকি অপমান বোধ করে। ফ্যাক্টরি ওয়ার্কাররা দেখছে, তো ওনার 2 পার্টনার আছে, এদের জানায়। আর আমার ভাই আসছে, বড় ভাই আসছে আর মেজো ভাই আসে। তখন বলে যে আমি আপনার বোন আমার এরকম অপমান করছে, ফ্যাক্টরি বাইরে আমার ঝড় টাইনা টুইনা নিয়ে আসে ফ্যাক্টরিতে, এগুলা কি করছে। পরে আমার বড় ভাই বললে যাক আমার বোনের অন্যায় হয়ে গেছে, তোমার কাছে মাপ চাক। উনি আমারে ওখানে বললে যে যা ওনার কাছে মাপ চাক। তাই আমি মাপ চাইলাম যে আমার ভুল হয়ে গেছে। এরা বইলা আমার বড় ভাই বললো যে তুই আমার বাসায় চলে যাস। আমি কিছু না, এর সাথে বোঝাপড়া করে আমি টাঙ্গাইল চলে যাব। তা বলতেছে না, টাঙ্গাইল যাওয়া যাবে না এখন। নিয়ে আমার ওই পার্টনারের বাসা আবার বসাই রাখলো। টাঙ্গাইল যাওয়া যাবে না কেন? কয় আমি টাঙ্গাইল যখন যাইতে বলবো তখন যাবো, এখন যাওয়া যাবে না। পরে আমার বাড়ির বাসায় আমি চলে গেলাম। বাড়ির বাসায় গেছি, ওনার ফোন দেই, ফোন ধরে না। উনিও বাড়ির বাসায় যাওয়ার কথা যায় না, কথা বলে না, এরকম করতেছে। পরে একদিন শুনি কি যে উনি মিটিং বসাইছে ওই পার্টনারের বাসায়। আমার নিয়ে কি করব এই জন্য মিটিং বসাইছে। ওখানে আসছি। আসার পরে আইসা দেখি কি ওই ফুপা শাশুড়ি, তার ভাই, আমার শ্বশুর, আরো অনেক লোকজন আসছে ওখানে। আমাদের যারা পার্টনার ছিল এরা আসছে। আসার পরে ওখানে ডিসিশন হয় কি যে আমি ওই শ্বশুর বাড়িতে এক শর্তে যাইতে পারি, ওই ফুপা শাশুড়ির আন্ডারে থাকতে হইব। ওই ফুপা শাশুড়ি আমারে ভরণ পোষণ করব, ফুপা শাশুড়ি আমারে যেখানে যা লাগে দেখবো, কিন্তু আমি আমার হাজবেন্ডের সাথে কোনো দাবি দাওয়া করতে পারবো না। আমার টাকা পয়সা যেখানে যা লাগে ফুপা শাশুড়ি দেখবো, আমার হাজবেন্ডের কাছে আমি চাইতেও পারবো না, তার সাথে আমি কোনো ইয়েও করতে পারবো না। তখন আমার ভাইরা বলতেছে যে যাও শ্বশুর বাড়ি চলে যাস। আমি কি না, আমি কেন সতীনের মার দায়িত্বে আমি যাবো? আমার কি আগে বিয়ে হয়েছে না তার মেয়ের আগে বিয়ে হয়েছে যে আমি তার মেয়ের দেখে বিয়ে করছি? এখন আমি ওই সতীনের মার দায়িত্ব নিয়ে আমার শ্বশুর বাড়ি থাকতে হইব? কিন্তু আমার শ্বশুর আছে, আমার হাজবেন্ড আছে, কেউ আমার তখন বলে না যে তুমি ওনাদের দায়িত্ব কেন যাইবা, তুমি আমাদের দায়িত্বে চলো, কিংবা তোমারও কারো দায়িত্ব লাগবে কেন, তোমার হাজবেন্ড তোমার ভরণ পোষণ করবে, তুমি ওখানে থাকবা, কেউ বলে না। পরে আমি যাই না। পরে না যাই আমি কিছু, আমি সতীনের মার দায়িত্ব যাব না, কারণ আমি সতীন দেখে তো বিয়ে বসি নেই। এই কথা বলার পরে কথা কাটাকাটি হওয়ার পরে তোর বলতেছে তাহলে না গেলে যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের চিনিও না, তোমাদের সাথে আমার কোনো সম্পর্কও নাই। এই কথা বলার পরে মনে করেন আমি তো অনেক কষ্ট লাগলো যে কিভাবে 2টা সন্তান সে বলে তোমাদের চিনি না। কিন্তু আমার মেয়েটা তখন খুব জোরে চিল্লায় আব্বু আব্বু কইরা, সে ধরে না। না ধরা সত্ত্বে আমি আমার বাইরের বাসায় আমার ভাই নিয়ে যায়, ওখানে যাই। যাওয়ার পরে আমার খুব কষ্ট লাগে 2 সন্তানের মুখের দিকে তাকাইয়া, যে কিভাবে বললো যে তোমাদের আমি চিনি না, তোমরা আমার সন্তান না, আর আমি বিয়ে করিনি। পরে অনেক কান্নাকাটি করি আমি। পরে নিজেই বুঝ দেই যে যাক 2 সন্তানের জন্য তো আমার বাঁচতে হইব, দেখি কি করা যায়। পরে এক লয়ারের সাথে আমি আলাপ করি। তো উনি বলে কি যে তোমাদের বিয়ের যখন রেজিস্ট্রি কাবিন নাই, এমনি সরাদা বিয়ে হয়েছে, তাহলে তোমাদের একটা প্রমাণ লাগবে যে তোমরা বিয়ে করছো। তাহলে আমি কি প্রমাণটা কিভাবে জোগাড় করা যায়, আপনি আমার বুদ্ধি দেন। উনি বলতেছে প্রমাণটা এক হিসেবে জোগাড় করতে পারো, তুমি যে এলাকায় তোমার এই হাজবেন্ড ব্যবসা করে ওই এলাকায় তুমি কমিশনারের কার্যালয়ে যায় একটা মিটিং ডাকো। যখন তোমার বলছে চিনি না, তখন এই 2 বাচ্চারা তো তার ভরণ পোষণ করতে হবে, ওইভাবে একটা মিটিং ডাকাও। মিটিং ডাকাইলে দেখবা ওখানে তোমার কিছু মানে লিখিত পরিত হইব, তখন তুমি ওই কাগজ দিয়া কিছু করতে পারবা। পরে আমি ওই ওনার কথা মতো মিটিং ডাকাই। ওই মিটিং এ আর কি হয়, কমিশনার যে 2 বাচ্চার এসে মান্থলি 3000 টাকা দিব, আমার কোনো ভরণ পোষণ দিব না, 3000 টাকা করে 2 ছেলে মেয়েরা দিব, এটাই তার কথা। ওইভাবে লিখিত হয়ে গেল।
লিখিত হওয়ার পরে ওই 3,000 টাকা আমার দিয়ে দিল, আর কাগজ দিয়ে দিল যে এই যে লিখিত হলো মান্থলি তুমি 3,000 টাকা করে নিয়ে যাবে। সেও যদি না দেয়, কমিশনার বললো যে আমার কাছ থেকে নিয়ে যাবে। তখন আমার ভাই ব্রাদার তো আমার উপরে খুব রাগ যে এভাবে বিয়ে হইলো, তারপরে এখন যদি এরকম হয় মানুষে কি বলবো, মান সম্মান নষ্ট হয়ে যাইব। পরে আমার বড় ভাইয়ের বাসায় আমি থাকতেছি, পরে আমি ওইভাবে এই লয়ারের সাথে আবার দেখাইলাম কাগজটার, বললাম যে এরকম এরকম। তুমি বললো যে এই কাগজ নিয়ে তুমি এক মামলা করতে পারো। তো মামলা করলে তো অনেক যায় ঝামেলা, টাকা পয়সার ব্যাপার। উনি যখন আমার বইলা দিচ্ছে ডাইরেক্ট আমার চিনে না, কারণ আমারে না চিনুক, 2 বাচ্চা চিনানোর জন্য তো আমার এই পত্র বাইচাই নিতে হইব। পরে আমি ওই যেভাবে যেভাবে দৌড়ান লাগে কারো কাছে, মনে করেন বড় বড় লোকজন ধইরা কি কইরা 2 থানার লোক নিয়ে ওনারা আমি অ্যারেস্ট করে মামলাটা করি। করার পরে ওনারে রিমান্ডে আনলে আমার মা টাকা দিয়ে রিমান্ড ফিরাইয়া কয় কি ছেলে হিসাবে তো হে ভালো, দোষ হয়েছে ওই মহিলার আর মহিলার মাইয়ার, এই লোকটা নির্দোষ, এই ছেলেটারে কেন এমনি রিমান্ডে মারবো। আমার মা টাকা দিয়া তার রিমান্ডারে ফিরাই দেয়। তারপরে কোর্টে মামলাটা ওনারা হাজিরায় কোর্টে তোলে, আমিও যাই। তখন উনি বলে যে হ্যাঁ আমি চিনি না, আমি বিয়ে করি নাই, আমি আনম্যারিড। তখন এইগুলা বইলা আর একটা ডেট ফালাই দে। ডেট ফালানোর পরে আমার এদিকে আমার মা খুব অসুস্থ হয়ে যায়, শ্বাসের রুগী, ওনারা হাসপাতালে ভর্তি করি। আমি আর মামলার কাছে যাই না, না যাওয়ার সত্ত্বে উনি 20 দিন পরে জামিনে চলে আসে। জামিনে চলে আসার পরে আমার ভাই ব্রাদার আমার বাড়িতে তাদের বাসা থেকে বের করে দেয়, 2 ছেলে মেয়ে নিয়ে। বলে যে কি মামলা করলি, মান সম্মান খুয়ালি, কোর্ট কাছারি করলি, কিন্তু আসামি জামিন পেল কিভাবে? আমার থাকারও জায়গা নাই, 2 সন্তান নিয়ে আমার মা হচ্ছে কান্নাকাটি করে। পরে আমি কি করবো, তাই আমি বলছি যে আমার একটু সময় দেন, দেখি মামলাটা আমি কি করতে পারি। পরে অনেক লোকের কাছেই দৌড়াইলাম, অসহায় থাকলে মনে করেন যেখানেই যাই সবাই দর না ধরলে দূর দূর করে, কত কথা শোনায়। তারপরেও কিছু ভালো মানুষ আছে। এক লোকের সাহায্যে আমি এক মন্ত্রীর বাসায় যাই, যে ওবায়দুর রহমান ছিল বিএনপির সিনিয়র কর্মকর্তা। উনার আল্লাহ ভালো করুক, বেস্তে নসিব করুক। উনি আমারে মানে অনেকদিন যাতায়াতের পরে ওনার দেখা পাই, পরে উনি আমার চার্জশিটটা করাই দেয় ফোন দিয়া, বিনা টাকায়। থানায় গেলে বলে 20,000 টাকা দেন, চার্জশিট কইরা দেই। পরে উনি আমার চার্জশিটটা করাই দেওয়ার পরে ওনারে আবার হাজিরায় গেল, ওনার আটকাই দেয়। 2 ছেলে মেয়েরা দেখা জজে বলে তোর ছেলে মেয়ে না, দেখ তোর পুরা ডুপ্লিকেট, কিভাবে অস্বীকার করে যে 2 সন্তান রে। আল্লাহ অনেক কষ্ট, ছেলের জন্য অনেক দোয়া করে, অনেকে ছেলে দেয় না মেয়ে দেয়, তোরে তো আল্লাহ ভালো বুঝে একটা ছেলে দিছে, একটা মেয়ে দিছে, এর চেয়ে সুখী সংসার আর কি হইতে পারে। পরে ওনার আটকাই দেওয়ার পরে উনি জেলে চলে যায়। জেলে যাওয়ার পরে আমার মেয়েটা অসুস্থ হয়ে যায় বাবার জন্য। আমার মেয়ে কথা বলে না, খায় না, ঘুমায় না। সবাই জিজ্ঞেস করলে মাথা উঁচা নিচা করে, শুধু যদি জিজ্ঞেস করে খাবার খাবি, মাথা নিচা করে, না খাইলে এরকম না করে যে আমি খাবো না। পরে দিয়ে আস্তে আস্তে মেয়েটা শুকায়ও যায়, কথা বলে না, ঘুমায় না ঠিক মতো, বাথরুমে যায় কান্না করে। পরে উপায় নেই, কি করব। পরে আমার মেজো ভাইরে বললাম যে আমার টাকা পয়সা তো দিবেন না, তা আমার বাপ তো নাই, বাপের কাইলে কিছু সম্পত্তি তো পামু, ওই জমিটা রাইখে আমার কিছু টাকা দেন। তখন উনি আমারে ওই জমিটা নিয়ে নেওয়ার যায় 20,000 টাকা দেয়, দিলে আমি মেয়েটারে চিকিৎসা করাই, মানে ডাক্তারের কাছে নেই। ওই যে এমআর খান স্যার মারা গেছে, উনি তো নাই, ওনার কাছে আমি 2 মাস পরে সিরিয়াল পাই। সিরিয়াল পরে নেওয়ার পরে ওই ডাক্তারে বলে যে ঘটনাটা আপনি খুইলা বলার পরে বলে যে আপনাদের ভাগ্য ভালো, মেয়েটা কলজা ফাইটা মারা যায় নাই কষ্টে। সে বাবা যে তারা বলছে চিনি নাই, কষ্টে সে মনে করেন ভিতরে ভিতরে শেষ হইতেছে। পরে বললো যে কোথায় আর বাবা? আমি বললাম যে এখন তো জেলে। বললো যে আপনি জেলখানায় নিয়ে যান, তো ওর ক্রিয়াটা কি হয় এটা আমি জানতে চাই। পরে ছেলেটা আমার কুলে, মেয়েটা হাতে ধরিয়া এরকম জেলখানায় দৌড়াদৌড়ি করি। তাই যখন দেখা পায় ওর বাবার, খুব হাসে, বাবার সাথে কথা বলে।
বাবার হাত ছাড়তে চায় না, তখন বলে আব্বু তুমি কবে আসবা, তোমার ছাড়া ভালো লাগে না। তখন আবার ওই ডাক্তারের কাছে এসে আমি বলি, বলার পরে বললো যে আপনি কি স্যাক্রিফাইস করতে পারবেন না এই সন্তানের জন্য, আপনি প্রথম সন্তান, ওই লোকেরা বের করেন, আপনি বের করলে মেয়ের কাছে আসা যাওয়া করলে আমি কিছু সে তো আসবো না, সে এক কথাই বলে চিনে না। আর মামলা করছে যখন, মামলার মাধ্যমে নিষ্পত্তি হইতে বলে, এমনি এসে বের হবে না। পরে তারপরে আমি জেলখানায় যাই, ওরা প্রতি সপ্তাহে আমার মেয়েরে নিয়ে দেখাইতে যাইতে হয়, দেখাই, ও খুব খুশি হয়, হাসে, কথা বলে। পরে আমি জিজ্ঞাসা করি যে তুমি কি করবা, তাই বললে যে আমার ছাড়াও, তারপরে বের করো, তারপরে কি করবো আমি বলবো। সে আমি কিছু না, তোমার আমি ছাড়াম এক শর্তে, ওই মেয়েরে তুমি 10 লাখ টাকা কাবিন দা, কোর্ট কাবিন করছো, আমার 10 লাখ টাকার দরকার নেই, আমার তো বিয়ের কাবিন নেই, আমার 5 লাখ টাকা কাবিন দাও, তাহলে আমি তোমার বের করি। স্বীকার হয় না, বের হয়ে নেই, দেখা যাক। এরম করতে করতে এক পর্যায়ে সে বের হয়, বের করি মানে আমি মামলার ধারে কাছে আর যাই না। আমার খুব কষ্ট লাগে, মেয়ের কথাটা মনে উঠলে যে ও খুব কষ্ট পায়, এজন্য আমি মামলার কাছে আর যাই না। পরে 1 বছর পরে উনি বের হয়। বের হওয়ার পরে উনি আমারে 2-3 মাস পরে ফোন দেয়। ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করে আমার ছেলে মেয়ে কিরকম আছে। পরে আমি বলি যে এই অবস্থা ছেলে মেয়ের, মেয়ে তো এরকম। পরে উনি আমার উত্তরা নর্থ টাওয়ারে বলে যে ছেলে মেয়ে নিয়ে আইসব। পরে আমি যাই, ছেলে মেয়ে নিয়ে যাই ওনার কাছে। যাওয়ার পরে উনি বলে যে আন থেকে আমি ছেলে মেয়েরে মান্থলি 2-3 হাজার টাকা করে খরচ দিব, আমার ছেলে মেয়েরে বাড়িতেই থাকো আর ঢাকা শহর যেখানেই থাকো, এই ছেলে মেয়েরা আমি 2,000 করে 3,000 করে খরচ দিব। আমি চিন্তা করলাম যে নাই মারছে কানাম অনেক ভালো, সে যদি একটু সাপোর্ট দেয় আর আমি একটা কিছু করি, মামলা তো আছেই, তাইলে আমার ছেলে মেয়ে দুইটা হয়তো মানুষ হইব, কিন্তু বাবারে বাহিরে থাকলে বাবাকে ডাকতে দিতে পারবো, অনেকদিন পরে হইলে দেখতে তো পারবো। কিন্তু আমার ভাই ব্রাদার আমি মামলা করা তো অনেক রাগ, যে মামলা করা যাবে না, যদি একটা কিছু করতে হয় আমরা করবো, ওরে হয়তো রক কেটে দিব, চোখ উঠাই দিব, মার্ডার চোখ উঠাইলে জেল ফাঁস হয় না, মার্ডার না করলেই তো এইসব কামাই করে জানি না খাইতে পারে আর ওই বোর চেহারা না দেখতে পারে। কিন্তু আমি তো চিন্তা করলাম এটা যে 2টা সন্তান, বাবা হারা হইবা, 9 বছর যার সাথে সংসার করছি, এই লোকেরা আমার সামনে চোখ উঠাই দিব। আর লোক হিসাবেও তো খারাপ ছিল না আমার সাথে, আমারে বিয়ার 9 বছরে মনে হয় একটা লঙ্গে টোকাও দেয়নি। একদিন শুধু মেয়ের জন্য মাথা বাড়ায় একটু দিছে, থাপড় দিছে, মেয়ের খাবারের জন্য জোর করছি, মেয়ে বমি করে দিছে এজন্য। কিন্তু আমার কোনোদিন মারেও নাই, আমারে খাবারেও কষ্ট দেয় নাই। আমার সংসার ছিল আমার হাতে, আমি বাজার ঘাট যেখানে যা সবে আমিই করতাম, টাকাই না দিত আমি করতাম। কিন্তু ওই লোকেরা আমার সামনে আমার বাইরে চোখ উঠাই দিব, রক্কাইটা দিবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, এজন্য আমি ওই মামলা করছি। কিন্তু ভাই ব্রাদার আমার উপর খুব রাগ, আমার ভাই ব্রাদার কেউ মামলার ধারে পারে কেউ যায় নাই, না যাওয়াতে মামলা আমি ওই তৈরি বাদ দিলাম যে যাক থাক। এরকম করে 6 মাস 1 বছর ওই 3,000, পরে বাড়লো 5,000, এরকম করে 6,000, মানে 2-3 মাস 6 মাস পর পর এরকম বাড়তে থাকলো। আমিও চেষ্টা করলাম নিজে কিছু করার জন্য, নিজে কিছু করতেছি, আর 2টা ছেলে মেয়ের মানুষ করার জন্য চেষ্টা করতেছি। আর আমার মা সে তো অসুস্থ মানুষ, শ্বাসের রোগী, হে আমারে মাথায় হাত দিয়া কসম কাটাইতো, তো জীবনে আর কোনোদিন কারোর কাছে এই মাথা বিক্রি করবি না, এই 2টা সন্তান বুকে ধরে রাখবি। আর আমার এই মামলার থেকে যখন বের হয়ে গেল, তখন আমার ভাইরা বললো কি 2 সন্তান দিয়ে দে, যার সন্তান ওর কাছে দিয়ে দে, তোরে আবার বিয়ে দিব। তা আমি এক কথা বললাম যে না, আমার সন্তান দেন, আমি বুকের থেকে ছাড়বো না, এতে যদি আমার ভিক্ষা করে খাইতে হয় তাও খাবো, কিন্তু আমি 2 ছেলে মেয়ের আমার বুকের থেকে আমি ছাড়বো না। কারণ ওর বাবা ওদের বলছে যে চিনে না, কিন্তু আমি যদি বলি যে তোদের বাপের কাছে দিয়া দেই, আমি আরেকটা বিয়ে করি, ওরা তখন কইব কি যে আমার বাপ নাই খারাপ ছিল, মা কিভাবে এরকম করলো। এই চিন্তা ভাবনা করে আমি ভাইদের বললাম যে না, আপনারা যদি আমার না খাওয়ান আমি নিজে কর্ম করে বাঁচবো। আর আমার মা যতদিন আসিল ততদিন আমার ভাইরা মোটামুটি আমার কিছু সাপোর্ট দিত। এরকম করতে করতে চলতে থাকলো, চলতে চলতে এক পর্যায়ে মনে করেন আমি এরকম হয়ে গেছি
পাগলের মতো। আমি খালি খাবার খাই, কিন্তু আমার কোনো নাই, দিক পাস নেই। মামলা নিয়ে, তারপরে এই সন্তান নিয়ে টেনশনে আমার মা বলে কি, তুই খাবার কিভাবে খাস? 1 মাস আমি ঘুমাইতে পারিনি। কিভাবে খাস? খাবার তোর পেটে যায় কিভাবে? স্বামী হারা হইয়া, সংসার হারা এসে আমি বললাম কি, মা দেখো, আমি যত কিছুই হারাই না কেন, কিন্তু আমার সন্তান 2টার আমি হারাইতে পারবো না। আমি ওদের জন্য, বাঁচার জন্য খাবার খাই, ওদের জন্য আমি বাইসা থাকতে চাই। তখন আমার মা আমারে হাত ধরে বললো যে এই শক্তিটা জানি তোর সব সময় থাকে। পরে এরকম করে আমার মা মারা গেল। যখন আমার মা মারা গেল, তখন আবার আমি ঢাকা চলে আসলাম 2 সন্তান নিয়ে। ঢাকা আসার পরে আমি ওই যে একটা হাউসে চাকরি নিলাম তাও অনেক ধর্না ধরতে ধরতে, যার কাছেই যাই একটা চাকরির জন্য সবাই বাজে অফার করে, খারাপ কথা বলে। তারপরে মনে করেন বলে যে তোমার চাকরি দিব কিসের বিনিময়, তুমি চাকরি করতে আসছো, আমরা তোমার চাকরি নিয়ে দিব, কি দিবে আমাদের, এরকম অফার করে, খারাপ কথা বলে। তারপরেও মনে করেন নিজের পেটের দায় না থাকুক, 2টা সন্তানের বাঁচানোর জন্য অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরছি। তারপরে তো আল্লাহর দুনিয়ায় সব মানুষ তো আর খারাপ না, কিছু ভালো মানুষ আছে। এক ভাইয়ের মাধ্যমে, ড্রাইভার ভাইয়ের মাধ্যমে আমি একটা চাকরি পাই, একটা ইন্ডিয়ান হাউসে চাকরি পাই। ওখানে আমি চাকরি করি, আর উনিও কিছু সাপোর্ট করে, ও দিয়ে কোনো রকম চাকরি করতে থাকি। আর মেয়েদের মা স্কুলে ভর্তি করে দিছি, একটু লেখাপড়া করাইতেছি, যে একটু মানুষ করার চেষ্টা করি। তা আমার মা থাকতে আমার ভাইরা একটু সাপোর্ট দিত। মা মরার পরে মনে করেন যদিও বাড়ি গেলে খাওয়াইতো, কিন্তু একটা জিনিস দাবি করলে কোনো সময় দেয়নি। এমনও সময় গেছে, আমার মেয়ের নিয়ে যখন আমি আমার বাপের বাড়িতে যাইতাম বেড়াইতে, তখন আমার ভাই বলতো আশেপাশের কেউ আসলে যে আমার বাগনিরে যদি ধরতে হয় সাবান দা হাত ধুইয়া কুলে নিবি। আর আমার স্বামী যখন আমার সাথে এরকম করছে, তখন আমার ছোট ভাই আমার 2 সন্তানরে পা উঁচা করে দেখাইছে যে তোদের লাঠিয়া ঘরের থেকে বাইর করে দিবে, এর চেয়ে কষ্ট পৃথিবীতে একটা মায়ের কাছে মনে আর কিচ্ছু নাই। তারপরও আমি প্রতিবাদ করি নাই যে যাক, ওর বাপের জন্য যেন ওদের এত দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, করুক, একদিন না একদিন আল্লাহ ওদের মানুষ করবোই। আমি যদি ওদের পিছনে পরিশ্রম করি তাইলে ওরা মানুষ হবেই ইনশাল্লাহ। আজকে আমার মেয়ে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, আমার এই ত্যাগ স্বীকার করার জন্য। এরপরে মনে করেন চলতে থাকে, কোন রকম কিছু দেয়, কোন মাসে হয়তো 5,000 দিছে, আবার কোন মাসে 2,000 দেয়। এরকম করে আমি অনেক কষ্ট করে আমি মানুষের বাসায় কাজ করে, যে হাউসে চাকরি করা মানে থালা বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, এইগুলা কইরা আমি আমার সন্তানদের মানুষ করার চেষ্টা করছিলাম। পরে এরকম করতে করতে উনি করলো কি, আমার মেয়ে যখন ক্লাস 8-এ উঠে, তখন উনি আমাদের খরচ দিব না, একেবারে টোটালে দিব না, না কইরা দিল। আমি কই কেন খরচ দিব না? কয় আমি চাকরি ছেড়ে দিছি, আমি ব্যবসা করব, ব্যবসা যতদিন প্রতিষ্ঠিত না হইতে পারে তোমাদের আমি কিছু দিতে পারবো না। তখন আমার ছোট ভাইয়ের সাথে আমি আলাপ করি, যখন আমি কি করব, আমার একলা আমার 2 সন্তান আমি ঢাকা শহরে রাইখা মানুষ করতে পারবো না। তখন আমার ছোট ভাই বলে কি, আপনার আমি এক বুদ্ধি দিতে পারি, সেটা হলো বাড়িতে যা থাকতে পারবেন, খাইতে পারবেন, কিন্তু আপনার সন্তানের লেখাপড়ার খরচ আমরা দিতে পারবো না। তারপর আমার একটু সাহস ছিল যে আমি যেই জমিটা আমার মেজো ভাইয়ের কাছে রাখছিলাম 20,000 টাকায়, ওই জমিটা আমি লাগে বিক্রি করে দিব, আমার 2 সন্তানের লেখাপড়া আমি বন্ধ করব না। পরে আমি আবার যাই বাড়িতে, বাসা ছাইরা দিয়ে আমার 2 ছেলে মেয়ে নিয়ে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে মনে করেন 3 মাস থাকার পরে, বাইরে তো দূরে থাকে, ছোট ভাই বাইরে থাকে আর মেজো ভাই আবার ঢাকায় থাকে। তাহলে বাইর বউরা তো মনে করেন 1 দিন 2 দিন ওই কথা নিয়ে খোটা দেয়, ভাইয়ের মেয়েরা খোটা দেয়।
আমার ছেলেরে বলে যে তোরা এনাইছ কেন, তোর মায় না বাপের বাড়ি আইতে পারবো, তোদের তো এখানে কোনো জায়গা নেই, তোরা তো উড়ুইরা। এই কথা শুই না আমার ছেলে খুব কষ্ট পায়, এসে আমার কাছে বলে আম্মু, আমার আপু বলে আমাদের তো এখানে কোনো জায়গা নাই। তখনও খুব খারাপ লাগে আমার, যে আজকে স্বামীর সংসারে থাকলে এই কথা বলতে পারতো না। পরে যাই হোক, আমি পরে মনে কিছু নেই না, যে যাক ভাগ্যে যা আছে সবাই বলুক, সমস্যা নাই। ছেলে মেয়ে দুইটার তো আমি মানুষ করি করে বাপের বাড়ি, তো তখন আমি থাকতে পারি না। পরে আমাদের বাজারের কাছে আমি একটা বাসা ভাড়া নিয়ে মেজবের কাছে ওই জমিটা আমি বিক্রি করে আমার ছেলে মেয়ের নিয়ে ওখানে থাইকে আমার মেয়ের আমি ওখান থেকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়াই, দিয়ে আবার আমার মেয়ের ঢাকায় যখন চান্স পায় আবার ঢাকায় আসি। তখন আবার উনি কিছু কিছু টাকা আমার দেওয়া শুরু করে, কিছু দেয়। দেওয়ার পরে উনি বলতেছে কি যে আমি বাহিরে চলে যাম, ব্যবসায় এরকম ইনকাম হয় না, আমি বাহিরে চলে যাম। তাই আমি কি আমার সবকিছু রেডি হয়ে গেছে না, আমি লন্ডনে যাইতেছি 15 লাখ টাকা দিয়ে। আমি এটা কি বললো, মানুষে না বলে আইলস না কইরা কেউ ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারে না, তুমি কিভাবে ঢুকবা? আমার লোক আছে, আমার লোক ঢুকাই দিব, আমরা পৌঁছাই দিব ওই পর্যন্ত। তখন উনি আমার রিকোয়েস্ট করে যে আমি তো যাব, লন্ডন গেলে তার সমস্যা নাই, আমার কিছু আমার টিকিটের টাকায় শর্ট পড়ে গেছে, আমার কিছু টাকা ম্যানেজ করে দেয়। তা আমি কোথায় টাকা পাবো? দেখো না কারো কাছ থেকে ম্যানেজ করে। তা আমি যখন যে চাকরি করতাম, তো ওই সূত্রে আমার একজনের সাথে পরিচয় হয়, ওর বাড়ি মাদারীপুরে। ওই মেয়েটা আবার আমার বড় বোনের মতো জানে। তো ওর সাথে আলাপ করি, আলাপ করার পর ও বলে কি যে আপা দেখেন, যাই হোক আপনাকে তো কিছু খরচ দেয়, এমন লোক আছে যে স্বামী কোনো খবরই নেয় না, কিছুই করে না, মাঝে মধ্যে তো দেয় আপনাকে। তাও যদি অন্য বিপদে পড়ছে, টিকিটটা 15 লাখ টাকা বাদ হয়ে যাবে, টিকিটটা না করে যাইতে পারলে তাই আপনি ম্যানেজ করে দেন। তো ওর আমি বললাম কি যে দেখ আমার তো টাকা পয়সা নেই, আর আমার ভাই ব্রাদার আমার দিব না, তা আমি এখন কি করতে পারি? তো ও বললো যে এক লোকের সুদে টাকা দেয়, আপনি নিয়ে দেন। তা আমি কি কত টাকা লাগবে? তো উনি আমার বললো 50,000 টাকা লাগবে। তাই আমি বললাম আমি তো চাকরি করি, তা সুদটা চালাই দিতে পারবো, তুমি আসল টাকাটা আমার দিয়া দিও। বললো যে না বেশি না, আমি যাই পৌঁছাইলে তো তুমি 3 মাসের সময় নিও। 3 মাসের সময় নিয়ে ওনার আমি 50,000 টাকা আইনা দিই। তা আনার পরে উনি ওই দেশে আর যাইতে পারে না, ওনারে নাকি 1 মাস পরে খবর পাই যে ওনারে ফিলিপাইনে ফালাই রাখছে, উনি বসা। পরে আমি অনেক রাগারাগি করলাম যে আমি তোমার টাকা আইনা দিলাম, তুমি তো আমার এই খরচ দিতে পারো না, আমার ছেলে মেয়েরা আবার আমার এই বিপদে ফালাইয়া টাকাটা আইনা দিলাম, তুমি এখন কি করবা? আচ্ছা আমি ফিলিপাইনে একটা কিছু করতেছি, ওনারা আমার কিছু টাকা দিব, আমি হয়তো ব্যবসা ট্যাবসা করবো, তখন টাকাটা দিয়ে দিব। দেওয়ার পরে এরকম বলার পরে উনি মাস 6 চলে গেল। চলার পরেই মনে করেন 19 সালের শেষে করোনা চলে আসলো। ওখানে উনি 2টা দোকান নিছিল বলে, দোকান নিয়ে ব্যবসা 6 মাস আমাদের কিছু টাকা দিছে, সাপোর্ট দিছে। আমি একটা রুম নিয়ে মেয়েরে কলেজে ভর্তি করে ছেলেরে বাড়িতে রাইখা আসছি, ভাইদের বাড়িতে। আমি মেয়েরে নিয়ে থাকি, যে ছেলেটা আবার এইটা জিএসসি দিব, আর জিএসসি শেষ হইলে ঢাকায় নিয়ে আসবো। থাকতেছে এই 6 মাস উনি আমার কিছু হেল্প করলো, আর আমি তো নিজে কিছু করতেছি, হাউসে চাকরি বাকরি করি, চলে কোন রকম ডাল ভাত খাই মেয়ে মানুষ করবে এই আশায় কলেজে ভর্তি করে আসি। হুট করে ওনার করোনা শুরু হয়ে গেল। উনি বললো কি যে এখন তো আর আমি টাকা পয়সা দিতে পারবো না, হ্যাঁ আমি কি করব? আর উনি যে আমাদের টাকা পয়সা দিত, মনে করেন ওইটা ওনার ওই ছোট ওয়াইফরা উনি জানাইতো না, আর আমরাও কোনোদিন কারো কাছে বলিও নাই। উনি আমাদের নিষেধ করছিল, যেন বলিনি। তা আমার ছোট ভাইয়ের সাথে আমি আলাপ করি, আলাপ করার বলে আমার ছোট ভাই বলে কি যে আপনি, আমরা তো এমনি আপনার সারাক্ষণ হেল্প করতে পারবো না, সব সময় যে আজকে 10,000 কালকে 20,000 এরকম, কিন্তু আপনি বাপের যেটা সম্পত্তি পাইবেন ওটা আমাদের লেখা দেন, আপনার টাকা পয়সা বুঝাই দিয়ে দিই। পরে আমার 2 ছেলে মেয়েরে নিয়ে বাসা ভাড়া খাওয়া, পরে আমার ছেলেরও জিএসসি শেষ হয়ে গেল, ওরে ঢাকায় নিয়ে আসলাম 19-এর শেষে।
তিনজন মানুষের খাওয়া দাওয়া ঘর ভাড়া কিভাবে চলবো আমি আমার নিজেরই দিয়া। পরে আমি বললাম যে তাহলে তুই আমার কিছু কিছু টাকা দে, আমি তোরে লাস্টে টাকা দেওয়া এলে লেখা দিম। ও আমারে টাকা দেওয়া শুরু করলো। তো উনি আবার আমারে ফোন দা বললো কি যে করোনা শেষ হইলে আমি কিছু কিছু টাকা দিতে পারবো, দেখি দোকান চলে কিনা। মেয়ে মাঝে মাঝে ফোন দেয়, কথা বলে, তখন বলে দিব দিব, কিন্তু করোনার 3 বছরে উনি আমার 3 টাকাও দেয়নি। না দেওয়ানে উনি 21 সালে শুনি কি উনি দেশে চলে আসছে। আমি তো আমার বাড়ি থেকে কিছু কিছু আই না, কোন রকম ডাল ভাত, এমনও মাস যায় যে আমার ছেলে মেয়েরা ডিম মাছ খাওয়াইতে পারি না, ডাল ভাত ভত্তা দিয়া কোন রকম বাসা ভাড়া দিয়া জীবন যাপন করে চলতেছে 3 জন মানুষ। করোনা আর আমার ছেলেও বয়তে ভাত খায় না, একবেলা ভাত খায়, কয় করোনার মধ্যে যে খাবার না পাই ডেলি একবেলা ভাত খেয়ে থাকবো, তাও বাইসা থাকতে হইবে, এই কথা বলে। ওইরকম করে চলতেছি, বাড়ি থেকে কিছু আনি, অমুকের থেকে কিছু আনি, সাহায্য মাহায্য নিয়ে অনেকের থেকে চললাম। 3 বছর পরে করোনা ওই যে 19 সালে শুরু হইলো, 20-21 সালের শেষে শুনি উনি দেশে আসছে। আমার শাশুড়ির কাছে শুনতে পাই আর কি। তো ওনারা ফোন দিলে ধরে না, ফোন দিলে ধরে না, অনেক 2-3 মাস পরে উনি ফোন ধরে। ধরার পরে উনি বলে যে আমি তো দোকান ওদিকে রাইখা একটু অসুবিধার জন্য আইসা পড়ছি, আমি আমার ফোন দিও না, আমার এদিকে একটু বিপদ আছে, আমার বিপদ কাইটা যাক। তাই কি উনি বলে না খুইলা। তারপর মেয়ে মাঝে মাঝে ফোন দেয়, কথা বলে, কিন্তু টাকা পয়সা দেয় না। হুট করে মেয়েরা মনে হয় জিজ্ঞেস করছে তোমরা কই থাকো, বলছে মেয়ে বলার পরে হুট করে একদিন শুনি উনি আমার ফোন দা বলে যে আমি এমুক জায়গায় আছি, আমার এসে বাসায় নাও। পরে মেয়েরা বললাম যে কে বলছে আমরা এখান থেকে, বললে যে আমি একদিন বলছিলাম, তাই আমি কেন উনি বাসায় আসবো, কয় আমি একটু আব্বুরে দেখবো, তুমি নিয়ে আসো। তো ছেলে আবার নিষেধ করে যে আনার দরকার নেই, বাসায় এসে উঠবো, পরে আবার যাইবো না, তো আমরাই খাইতে পারি না, তারা কই জায়গা দিব। তখন মেয়ে বলে কি আম্মু আমি আব্বুর একটু দেখবো, তুমি নিয়ে আসো। পরে আমি যাই ওনারে নিয়ে আসি। আসার পরে উনি মনে করেন খাওয়া দাওয়া করে, তো বিকালের দিকে আবার চইলা যায়। পরে বলে যে বাসায় থাকবো, তাই আমি বলছি না থাকার ই নেই, আমরা একটা রুমে 3 জন মানুষ থাকি, অনেক কষ্ট করে চইলা যায়। চইলা যাওয়ার পরে মনে করেন মাসখানেক পরে দেখি উনি হুট করে আবার উনি বাসায় আসে। আসার পরে উনি মেয়েরা খুব কনভিন্স করে ফেলে, মেয়ে বলে যে না থাক আব্বু আমাদের বাসায় থাক। মেয়ে আবার ভক্ত, মেয়েরা উনি ই করে ফেলে। তা আমি বলছি না না বাসায় থাকা যাবে না, এমনি আমি অনেক কষ্ট করে চলি, তুমি টাকা পয়সা দেও না, আর আমার বাসায় থাকার দরকারও নাই। এরকম করে জোর করে উনি থাকে। থাকলে 15 দিন থাকার বলে কি যে তোমার মা মারা গেছে, আমি দেখি নাই, কবরটাও দেখি না, আমি তোমাদের বাড়িতে একটু যাইতে চাই, দেখতে চাই। তা আমি বলছি না, আমি আমার ভাইদের সাথে কথা না বইলা আমি বলতে পারি না। ভাইদের মানে আমার ছোট ভাই আর কি, ওই যে আমার জমি নিয়ে টাকা দিতেছে, ও কিছু কিছু সাহায্য করে চলি। পরে এই কথা বলার পরে উনি আমার বলে যে জিজ্ঞেস করে দেখো আমি একটু বাড়ি যাই। পরে আমার বাইরে জিজ্ঞেস করে এসে বললে যে দেখেন আইতে চাই যখন একটা মানুষ যত হয়ে কয় আমি পিছনে যত ভুল করছি, আমার এখন বয়স হয়ে গেছে, আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকাই আমি এখন ভালো হয়ে যাইতে চাই, আর আমার একটা সুযোগ দাও, আমি দেখি ভালো হইতে পারি কিনা। এরকম করে আমি দেশে আর কিছু করতে চাই, আমি তো কাজ জানি, তা কিছু। উনি যে কোনো একটা কোম্পানিতে চাকরি করলেও উনি 1 থেকে 1.5 লাখ টাকা বেতন পাওয়ার মতো কাজ জানে। তা চিন্তা করলাম যদি নিজে কিছু করতে চাই তো করুক দেশে, হয়তো আমার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিতে হইব, কিছু হেল্প করুক, ছেলেটাও কমপক্ষে ইন্টার পাস করুক, এই পর্যন্ত যদি কিছু সাপোর্ট করে তাহলে আমার চলুক। আর কেউ তো বলতে পারবো না যে আমার মনে করেন যে স্বামী ছাইরা দিছে, স্বামী খোঁজ খবর লয় না, কারো কাছে তো আমি বলতে পারবো যে স্বামী আমার একটু খোঁজ খবর নেয় আছে এরকম। এজন্য ওনারে নিয়ে আমি বাড়িতে যাই। যাওয়ার পরে অনেক কয়দিন বেড়াই আসে উনি, ওখানে বাড়িতে যাই আমার খুব ই করে, হাতে পায়ে ধরে, আমার মেজো ভাইয়ের কাছে মাপ চায়, পা ধরে জড়াই এইটি কইরা তারপরে বলে যে আমি একটা কিছু করতে চাই। তারপর উনি আমারে খুব ম্যানেজ করে বলে হাতে পায়ে ধরে যে আমার 1 লাখ টাকাই না দেও, একটা কিছু করি।
তারপর আমার ছোট ভাইরে বললাম, আর কেউ দেওয়ার মতো না, ওই ছোট ভাইটাই বাহিরে থাকে তো, কিছু মানে ওই জমির উপরে দিতেছে আমার লাগলে। পরে ওর কাছে বললাম, ও দিল 50,000 টাকা, আর আরেকজনের থেকে আমি নিলাম 1,00,000 টাকা, তাও লাভের উপরে নিয়ে ওনারে দিলাম। দেওয়ার পরে উনি কিন্তু বললো যে দেশে একটা কিছু করব আর এখানেই থাকবো, ওরকম করব। কিন্তু দেওয়ার পরে ঢাকায় যখন আসলাম, টাকাটা ওনারা আমার ছোট ভাই দিল ঢাকায়, আর ওই বাড়ির থেকে নিয়ে আসলাম 1,00,000 টাকা, মোট 1.5 লাখ টাকা। আর আগে দিছিলাম ওনার একবার আমি 50,000 টাকা। এটা তো দেয় নেই করোনার জন্য, পরে আমার শোধ করতে হয়েছে অনেক কষ্ট কইরা। আর এই যে এখন পরে আইনা ওনারা ভাই দিল 50,000, আরেকজনের থেকে 1,00,000 টাকা আইনা দিলাম। উনি কি করলো, এই টাকাটা নিয়ে ফিলিপাইন চলে গেল আমার না জানাইয়া। দেশে কিছু করার কথা, কিন্তু ফিলিপাইন চলে গেল। আর ফোনে পাই না ওনারে, মেয়ে ফোন দেয়, পাই না। হঠাৎ করে একদিন মেয়ে দেয় হোয়াটসঅ্যাপে ওনার নাম্বার, এসে ফোন দিছে, অনকা আমি ফিলিপাইনে আসছি। তো মেয়ে বলতেছে, তুমি এরকম বাটপারি করলা কে আমাদের সাথে? আম্মুরে বিপদে ফালাইয়া তুমি টাকা দিয়ে নিলা, আম্মু এই টাকা দিব কিভাবে? আর তুমি ফিলিপাইন গেলাকে, তুমি তো দেশে কিছু করার কথা। তুমি কতটি স্যাম্পল আইনে আমাদের দেখাইলা যে আমি এই কাজগুলা করতেছি, হয়তো অনলাইনেও করা যাইবো, ইও করা যাবে, এই স্যাম্পল গুলো আমাকে দেখায় টাকা টুকা নিলা, তুমি এরকম করলা কেন? কথা বলে না। পরে আবার আমি নিছি ফোন, তো আমি নিয়ে বলছি, বলতেছে যে ই করো, আরো 5 লাখ আমার জন্য জোগাড় করো, আরো 5 লাখ টাকা দিতে হবে আমার। আমি আর 5 লাখ টাকা আমি কই পাইম? এই টাকাটা আমি তোমার 1 লাখ সুদে নিয়ে দিলাম। আর আমার বাড়ি থেকে যে আমি জমির উপরে টাকা আইনা খাইলাম 50,000, আমার তো আনা হয়ে গেছে প্রায় 3 লাখ। জমির দাম এই তো 1,03,000 টাকাতে 3 লাখ আইনা ফেলছি। তারপর আবার 50,000 টাকা দিছে, তাই গুলো আমি শোধ করবো কিভাবে? তো বলতেছে, আমি জানি না, যদি টাকা পয়সা আমার 5 লাখ না দিতে পারো, তোমাকে তো এই আগের থেকেই আমি ওরকমই করি না। তারপর সন্তানের মুখের দিক তাকায় কিছু দিতাম, এখান থেকে আমি কিছু দিব না, মানে গত ফেব্রুয়ারির কথা এটা, দিব না, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। তারপর মেয়ে মনে করেন যদি দেখে কোনো সময় লাইনে আছে, ফোন দেয়, মেয়েরে কয় ফোন দাও কেন, আমি ইনকাম করতে পারি না, তোমাদের কোথা থেকে দিব, তোমার মায়েরে বলো, অমুক তমুক এরকম করে বাহানা দেয়। ছেলের পরীক্ষা চলে আসছে, মেয়ে ভার্সিটির ভর্তি, কোচিং মোচিং, মানে একটা ইয়ের মধ্যে পড়ে গেলাম আমি। আর মেয়ে কোচিং করবো ভার্সিটিতে, ইন্টার পাস করছে, কি করবো আমি? পরে আবার ঋণ করলাম নিজে, যে মেয়েটা যখন চাইতেছে যে আমি চেষ্টা করলে হয়তো ঢাকা ভার্সিটিতে চান্স পাইম, এই কথা বলতেছে, সেই মেয়ের আমি কোচিং কিভাবে না দিই? তারপর আবার ঋণ করলাম কিছু, ঋণ করে মেয়েদের কোচিং করাইলাম। আল্লাহ রহমতে, সবার দোয়ায় আল্লাহর রহমত আছে দেখে আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে চান্স পায়। পাওয়ার পরও একটা ভর্তির ব্যাপার আছে, টাকা পয়সা এখন কি করব? পরে আবার বাইরে বললাম যে ভাই, এই পথাই না আমার মেয়েটার এই ঢাকা ভার্সিটির চান্স পাওয়া মেয়েটার আমি লেখাপড়া বন্ধ করতে চাই না, তোরা আমার যেভাবে পারস এভাবে হেল্প কর। আমার ভাই বললো যে আপনার আমি জমির থেকে অনেক টাকা বেশি দিয়ে ফেলছি, এখন আর আমার কোনো উপায় নেই। পরে আবার আমি লাভে টাকা নিলাম একজনের থেকে, নিয়ে আমার মেয়েটারে ঢাকা ভার্সিটিতে ভর্তি করাই দিলাম। ভর্তির পরে 1 সপ্তাহ পরে আমি অসুস্থ হই। আমার এরকম অবস্থা হয় যে আমি বিছনার থেকে উঠতে পারি না 3 দিন। আল্লাহর রহমতে আমার মেয়ে ঢাকা ভার্সিটি চান্স পাওয়ার পরে একটা টিউশনিও পাওয়া যায়, সবাই শুনে ঢাকা ভার্সিটি চান্স পাইছে, তখন একটা টিউশনি নেয়। নেওয়ার পরে 3,000 টাকা ওখানে, মেয়েটা ওই টিউশনি 1 মাস করার পরে ওই টাকাটা পাইয়া আমার ডাক্তারের কাছে নিয়ে যায়। আর কোনো টাকা নেই, ওই 3,000 টাকা নিয়ে যায়। কিন্তু আমার চিকিৎসার খরচ আসে তখন 16,000 টাকা, MRI নিয়ে, এক্সরে সব নিয়ে 16,000 টাকা আসে। তো মেয়ে আমারে পরীক্ষা করতে রাইখা আবার বাসায় আসে, আইসা কান্নাকাটি করে। পরে পাশে এক র্যাব ভাই থাকে, র্যাবে চাকরি করে, উনি কয় তুমি কান্দতেছো কেন? কয় আম্মুর অবস্থা। উনি আমারে কয় যে যখন দিতে পারো দিও, তোমার মার চিকিৎসা করো। উনি আমার 15,000 টাকা দেয়। তখন আমি ওই টেস্ট করাই বাড়িতে আসি, আসলে আমারে 3 মাসের ওষুধ দেখেন, আমি ওষুধ কিনতে পারি না। ছোট ভাইরে ফোন দেয়, ছোট ভাই কয় আপনি মইরা যাওয়াই ভালো, কারণ অনেক জ্বালাইছেন, মান সম্মান খুয়াইছেন, আপনার স্বামী আমাকে ব্যবসা বাণিজ্যের লিগা টাকা পয়সা নষ্ট করছে,
তারপরে আপনি কেস মামলা কইরা আমাদের মান সম্মান খুয়াইছেন, এরপর আবার এখন এই যে আপনার টানতাছি নিত্যি মরা কত কে মারি দিতে পারে এটা কয়। আপনার সাহায্য করতে করতে আমরা এখন ক্লান্ত, আমাকে বউ বাচ্চা আছে, আপনার জন্য বড় কথা বলতে পারি না আমাদের বউদের সামনে। তখন এই উদাহরণ দেয় যে তোমার বোনের এই অবস্থা, বোনের টাইম নেই তো পারছো না। পরে তারপর আমার ভাই আমারে 5,000 টাকা দেয়, দিলে আমার বাসায় তো বাসা ভাড়া দেওয়ার আছে, বাজার খরচ আছে, আমি 7 দিনের ওষুধ কিনি। তো ওষুধটা দেওয়ার পরে ডাক্তার বইলা দেয় যে আপনি যে ওষুধগুলা দিছি আপনি পাওয়ারের, আমার কোমরের একটা রক মোচর খায় রয়েছে, বলছে যে আপনি পাওয়ারের ওষুধ খাওয়ার পরে যদি 3 মাস খাওয়ার পরে কমে না কমলে আপনার অপারেশন করতে হবে, কিন্তু আপনি এই ওষুধের সাথে দুধ ডিম এগুলা খাইতে হবে। আমি তো আর এগুলা খাইতে পারি না, কিন্তু 3 দিন ওষুধ খাওয়ার পরে দেখি আমার মাথায় হাত দিলে আমার চুলগুলো আস্তে চলে আসে। পরে 7 দিন 10 দিন খাওয়ার পরে আমি ওষুধটা টাকার অভাবে আবার কিনতে পারি না, আবার আমার গ্যাপ যায়। আবার কোন রকম এক বাইজি থাকে দেশের, আমার বাসার কিছু দূরে, ওরা যায় কথাটা বলার পরেও আবার আমার 2,000 টাকা দেয়, আবার ওষুধ কিনি। এরকম করে কিনা আবার আমার গ্যাপ যায়। যাইতে যাইতে এখন আবার মেয়ে বলতেছে আম্মু আমার ভার্সিটির বই কিনা দরকার, কই থেকে কিনবো? আর মেয়েটারও ভার্সিটির একটা গাড়িতে যায়, সরকারি গাড়িতে যায়, ঠিক আছে টাকা কাটিয়ে নিছে ভর্তির সময়, কিন্তু একটা খরচের তো ব্যাপার আছে, হয়তো মিনিমাম কম হইলো 20টা টাকা হাতে দেওয়ার দরকার, ওইটাও আমি দিতে পারি না। ছেলেটা এসএসসি পরীক্ষা দিতে যাইবো মনে করেন 30 টাকা রিক্সা ভাড়া, আমার ছেলে প্রতিদিন হাইটা গেছে। প্রথম দিন আমি 20টা টাকা হাতে দিছি, আমার ছেলে খায় নাই, আইনার টাকাটা আবার ফেরত দিছে, আম্মু রাখো, তুমি যদি ওষুধ কিনা তোমার কাজে লাগবো। পরে এমনও গত মাসটায় আমার এমনও দিন গেছে উদয় ভাই যে আমি চুলা জ্বালি নেই, আমার ছেলে মেয়ে সকালে 2টা সিঙ্গারা 2 ছেলে মেয়ে খাইছে, বিকাল হইলে 2টা পুরি না খাইছে। পরে এমন করতে করতে আবার আমি অসুস্থ হই, আমার জ্বর আসে, জ্বরে আমার হয়তো চিকুনগুনিয়ার মতো হয়। পরে আমি জ্বরে খুব বিছানা থেকে উঠতে পারি না, আমি ছটফট করছি, আমি রাত্রেও চিকুর পড়ছি। আমার পাশের ওই র্যাব ভাই দরজাটাকে কয় তোমার মার কি হয়েছে, কয় এই অবস্থা। পরে উনি নিজে আমার অ্যান্টিবায়োটিক আইনা দিছে, কয় জ্বরে যখন চিকুর পড়তেছে আমার ঘুম আসে না। পরে আমি আমার বাড়িতে ফোন দিই, ফোন দিয়া কই কি আমি তো মইরা যাবো, আমার ছেলে মেয়ের টাকার অভাবে আমার লাশ নিতে পারবো না, কিন্তু শোনার পরে আমার লাশটা নিও আর আমার ছেলে মেয়ে এর একটু দেখো। পরে আমার ভাবি কয় কি কয় অনেকেই তো দেখছি, লাস্টেও দেখমু, কিন্তু আমারও তো সংসার আছে, যতটুক পারি দেখমু, এটা আমার মেজো ভাবি আর কে আশ্বাস দিল। পরে আমি ওই র্যাব ভাই যখন আমার অ্যান্টিবায়োটিক আইনা দেয়, আমি 4 দিন খাওয়ার পরে মোটামুটি একটু সুস্থ হই। পরে আবার ছোট ভাইরা বলি যখন তো আমার ঘরে এরকম অবস্থা, বাজারও নাই, তো ও একই কথা শুনে আমার ওই রেকর্ডেই বাজায় যে আপনার আমি জমির থেকে অনেক বেশি টাকা দিছি, আমার তো সংসার আছে, কি করতে পারি। পরে আমি বললাম যে দেখ মেয়েটার বই কিনা লাগবো, ভর্তি হয়েছে, একটা বই লাগে, ভার্সিটিতে সবাই কিনছেও কিনতে পারে নাই। পরে আবার 2,000 টাকা দিলে ও 1,000 টাকা দিয়ে 2টা বই কিনে 1,000 টাকা দিয়ে কিছু বাজার ঘাট করে চলতে থাকি। তো আমি তো আর ওই গত ফেব্রুয়ারি থেকে আর কিছু করি না, আর আমার করার কিছু নাই। কিন্তু এখন আমার ছেলে মেয়ে ওই যে টিউশনি করে 3,000 টাকা আসে, এটা কি আমি বাসা ভাড়াই দিব, না খাবো, না ঔষধ কিনবো, না মেয়ের বার্ষিকতে গেলে হাত খরচ দিব? এই পর্যায়ে আইসা আমার এখন এমন অবস্থা হয়েছে আমি কারো কাছে ভিক্ষা চাইতে পারি না, লজ্জায়। আবার মনে করেন কাজও করতে পারতেছি না, নিজের অসুবিধা, যে আমি বসে রয়েছি, আমার খুব কষ্ট হইতেছে কোমরে, আমার এভাবে বসার নিষেধ, 10 মিনিট বসে থাকা, আবার 20 মিনিট 20 মিনিট বসে থাকা, 10 মিনিট হাঁটা উচিত, মানে ডাক্তারের অনুযায়ী। তারপরে এই অবস্থায় যাইতে যাইতে মনে করেন এখন এরম পর্যায়ে আসছি যে আমার 2 সন্তানের মুখে যে আমি হাত তুলে দিই, আর আমার সন্তানরা যে কিছু করবো এই অবস্থাও নাই। ছেলেটা খুব ছোট, 16 বছর বয়স, এবার এসএসসি দিছে, কিন্তু যে একটা কাজ করব, এত লেখাপড়া করতে চাই, যে
আজকেও আমার বলতেছে, আম্মু আমি এরকম কিছু করতে চাই জানি তোমার আল্লাহ সুখ দেয়, আমার এই কর্মক্ষেত্র দিয়ে যেন আমি তোমার সুখ দিতে পারি। তখন ওইভাবে তো আমার গইরা তুলতে হইব, কিন্তু এরকম পরিস্থিতিতে আমি দাঁড়াইছি, আমার ছেলেটার হয়তো লেখাপড়া বন্ধ হয়ে যাব, মেয়েটারও আমি কি অবস্থায় নিয়ে যাইতে পারবো এটা আমি নিজেও ধারণা করতে পারতেছি না। আর আপনার হাজবেন্ড? না, সে ওই যে ফোন তো ধরেই না, আর ওই যে ফোন দিলে বলে তো আমারে প্রথমে বলছে 5 লাখ টাকা না দিলে আর কোনো সম্পর্কই নাই, আর তোরে তো মানে ছেলে মেয়ের খরচ এতদিন যাই টুকটাক দিতে পারছি, এখন দিব না। আর মেয়ে যখন ফোন দিছে মেয়ের বলতেছে যে বড় হয়ে গেছে, এখন কর্ম করে রাখাও। তো মেয়ে বলতেছে আমি তো এখন তুই বার্ষিতে পড়ি, আমার পড়াটা শেষ হয় নাই। বলছে তোমাদের চিন্তা তোমরা করো, আমার চিন্তা উনি আমি কোথায় করি। থাকে এখন? শুনছি ফিলিপাইনে থাকে, এখন কই আছে এটা সঠিক জানতে পারি না, কিন্তু হোয়াটসঅ্যাপে মেয়ে কথা বলে, নাম্বার তো বোঝা যায় না কোথায় আছে। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে আপনার যে ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল তার সাথে আপনার ডিভোর্স হয় নাই, না ডিভোর্স হয় নাই। কিন্তু তিনি কোনো দায়িত্ব নেবেন না? না, নিব না। যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, বুকে দেখছেন দেশে বা বিদেশে, তাদেরকে আমি একটি বিকাশ নাম্বার দিচ্ছি। আপনাদের যে যা পারেন, সেটা 20 টাকাও হতে পারে, সেটা 200 টাকাও হতে পারে, সেটা 2000 টাকাও হতে পারে, আবার সেটা একটা জবও হতে পারে। যে যেভাবে পারেন সেভাবে আপনি আমার আজকের অতিথিকে হেল্প করার চেষ্টা করবেন, এটা আমার একটা অনুরোধ। কারণ একজন মা, সে যুদ্ধ করছে তার ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্য, যুদ্ধ করে অনেকটুকু এগিয়েছে, আর খানিকটা পথ। এই সময়টা যদি তার একটা নিয়মিত ইনকাম সোর্স তৈরি হয়, আমার মনে হয় খুব ভালো হয়। এবং সেটা আমার মনে হয় যে আপনারা যারা শুনছেন এই অনুষ্ঠান তাদের কারো পক্ষে সম্ভব। তাদের বসবাস ঢাকাতে, সো ঢাকার বাহিরে গিয়ে হয়তো কিছু তারা করতে পারবে না, বাট ঢাকাতে যদি কোনো একটা ব্যবস্থা তাদেরকে করে দেওয়া যায়, হয়তো তারা ভালো কিছু করতেও পারে। আর বিকাশ নাম্বারটা আমার কাছে লেখা আছে, আমি একটু বলছি, একটু মনোযোগ দিয়ে লিখে নিবেন যারা রেডিওতে শুনছেন। 01732678796, এটি আপনার নাম্বার? জি, এটাতে বিকাশ নাম্বার আছে। হ্যাঁ বিকাশ এসে 01732678796, এটি হচ্ছে তার নাম্বার এবং এটি আপনার মোবাইল নাম্বার। হ্যাঁ জি। সো যদি কেউ তার অ্যাকাউন্টেও টাকা পাঠাতে চান বিদেশ থেকে বা প্রবাস থেকে, তাহলে সেই নাম্বারে যোগাযোগ করে তার থেকে অ্যাকাউন্ট নাম্বার নিতেই পারেন। তবে আমি একটা কথাই বলবো, এই মাইক্রোফোনের সামনে বসে আমি বহুবার এই কথাটা বলেছি, পৃথিবীতে সমস্ত কিছুর ভালো দিক আছে, খারাপ দিক আছে। আমি এর আগে যতগুলো এপিসোড করেছি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বললি যে হয়তো এখানে আমি প্রায় 200-র উপরে এপিসোড করেছি, তার মধ্যে হয়তো 10টা এপিসোডে আমি সাহায্য চেয়েছি মানুষের কাছে, মানুষের জন্য। তো সেখানে দেখা গেছে যে ওই 10টা এপিসোডের যে গেস্ট তারা আমাকে একটা ফিডব্যাকও জানিয়েছে যে ভাই অনেকে সাহায্য করে, আবার অনেকে প্রতারণাও করে। হ্যাঁ, অনেকে বলে যে আমি আপনাকে টাকা দিব, আমি একটা ফান্ড তৈরি করে দিব, আপনি আমার এত টাকা দেন, আমি একটা অমুক এনজিও থেকে কিছু টাকা আপনারা তুলে দিব, আপনি আমার এত টাকা দেন। তো মেহবুবা খাতুন, আমি আপনাকে সতর্ক করছি এই ব্যাপারে, যে এই ব্যাপারে জাগো এফএম কিংবা আরজে উদয় আমাদের কিন্তু কোনো দায়িত্ব নাই। সো আমরা আপনার নাম্বারটা বলেছি, যদি কেউ সাহায্য আপনাকে স্বেচ্ছায় করে সেটা তো আল্লাহর রহমতে ভালো, কিন্তু কেউ যদি প্রতারণা করে সেটা দায়ভার আমাদের নয়। এই জন্য আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমি এদিক দিকে বললাম স্ট্রাগল করে 6 সাল থেকে, এই যে আজকে আমার পরনে কাপড় দেখেন না, ওই যে আমি একসাথে চাকরি করছি, ওই মেয়েটা আমার পোশাক আশাক খারাপ দেখে এটা দিছে। এই যে গত কোরবানির ঈদে আমি পুরান কাপড় পরি আর বছরে 2টা কাপড় পরি, তারপরে আমি মানুষের ওই যে পা হইতে মাথা বন্ধ তাকাইলে বলতে পারি যে এই লোকটা কি বলতে চায়। এখন আলহামদুলিল্লাহ ঠেকতে ঠেকতে পিঠ দেওয়ালে ঠিকই গেছে। বুঝতে পারছি। সো আমার মনে হয় যে আপনার একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, হয়তো 3-4 বছর তার পড়াশোনা আছে, আপনার একটা ছোট ছেলে আছে এসএসসি পরীক্ষার্থী। সো জীবনটা আপনার চাইতে অনেক ভয়ানক সময়ে, আপনি নিশ্চয়ই আমাদের গল্প শুনেন, আপনি জানেন। তো সেই তুলনায় আপনি অনেক ভালো আছেন, এখন একটা অভাবের ভিতরে আপনি আছেন, কিন্তু আপনার কিন্তু ভবিষ্যৎ ভালো নিশ্চয়ই, আমরা বিশ্বাস করি। আল্লাহ যদি রহমত করে আপনাদের, আমার ছেলেটা খুব ট্যালেন্ট, ইনশাআল্লাহ আমরা দোয়া করি তার জন্য। ভালো
এখন আল্লাহ বাঁচাইলে ছেলে চেষ্টা করতেছে যে সে ওই যে অ্যানিমেশন বানানোর ওই কিছু একটা অবশ্যই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার জন্য করবে। আমি বলতেছে আম্মু তুমি কষ্ট করছো, আরেকটু কষ্ট করো, আমার ইন্টার পাসটা করাই দাও। আমরাও দোয়া করি যে সে এই চেষ্টাটা করুক। পাশাপাশি আমি তো আজকে বললাম যদি কেউ কারো পক্ষে একটা জব দেওয়া সম্ভব হয়, কলেজের ভর্তিটার ব্যাপার আছে, এখন তো আবার আরো টেনশন আমার। তো আমরা সেই বিষয়ে আপনার নাম্বারটা বলে দিয়েছি, বাকিটা উপরওয়ালা জানেন। এবং আমি আশা করি যে যারা রেডিওতে শুনছেন, আমি আবারও বলছি রেডিওতে যারা শুনছেন এই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি যে আপনারা দেশের ভেতরে আছেন, সেই সাথে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন প্রচুর প্রবাসী বন্ধুরা রয়েছেন, একটা মানুষের পাশে দাঁড়ান। আমি বলবো যে আমরা অনেকের পাশে হয়তো দাঁড়াতে পারি না, কিন্তু প্রত্যেকে যদি একটা মানুষের দায়িত্ব নেই তাহলে কিন্তু একটা পরিবার ঘুরে যায়। ধরুন আজকে এই মেহবুবা খাতুনের চিকিৎসার দায়িত্বটা যদি আমার একটা বন্ধু নেয়, যে ঠিক আছে ওনার কি হয়েছে আমি জানি শুনি, ওনার সাথে কথা বলি, ঠিক আছে আমি এই টাকাটা দিচ্ছি আপনি এটা দিয়ে চিকিৎসা করেন। হতে পারে তার একটা মেয়ে আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, পাশাপাশি তার যদি আরো একটা টিউশনই হয়, কিংবা সে যদি একটা পার্ট টাইম জব করার সুযোগ পায়, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। অর্থাৎ একটা পরিবারকে আমি সবসময় বিশ্বাস করি আপনি আজকে একজনকে 10,000 টাকা দিলেন, এই টাকাটা তাকে হয়তো 1 মাস 2 মাস তাকে জীবনযাপন করতে পারে, কিন্তু তাকে যদি একটা সোর্স করে দেওয়া যায় যে সে একটা জায়গা থেকে চাকরি করতেছে, প্রতি মাসে তার একটা ইনকাম সোর্স আছে, তখন কিন্তু সেই ফ্যামিলিটা ঘুরে দাঁড়ানোটা অনেক সহজ হয়। এই জন্য আমি সবসময় টাকার চাইতে বেশি যেটা বলি যে একজন মানুষকে বা একটা পরিবারকে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ করে দেওয়া যদি কারো পক্ষে সম্ভব হয়। যেহেতু তারা 2 ভাই বোন দুজনেই পড়াশোনা করছে, তাদেরকে যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায় যে হ্যাঁ তোমরা এই কাজটা বাসায় বসে করতে পারো, কিংবা তোমরা পড়াশোনার পাশাপাশি এই পার্ট টাইম জবটাও করতে পারো, এই সুযোগটা যদি তাদেরকে কেউ করে দেন, যেহেতু তারা ঢাকায় বসবাস করে, আমি শিওর যে তারা পারবে এবং নিশ্চয়ই এই ফ্যামিলিটা ঘুরে দাঁড়াবে। ইংলিশে খুব ভালো, ইংলিশে টকিং করতে পারে এখন অনর্গল। আলহামদুলিল্লাহ, আমরাও দোয়া করি মেহবুবা খাতুন আপনার এই যুদ্ধ আপনি জয় করেন। আর আপনার স্বামীর প্রতি যদি জানি না এই পর্ব উনি কোনোদিন দেখবেন কিনা, যদি দেখে থাকেন শুধু এইটুকু বলবো, পৃথিবীতে মানুষ হিসেবে বিধাতা আমাদের সবাইকে পাঠিয়েছেন, ইটস ট্রু, কিন্তু পৃথিবীতে এসে আমরা অনেকেই আছি মানুষের যে বৈশিষ্ট্য, মানুষের যে ব্যবহার, মানুষের যা করা উচিত সেটা আমরা ভুলে যাই। তাহলে পশু এবং মানুষের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? সো সেই জায়গাটায় একটু দৃষ্টিপাত করবেন। জীবনের শেষ পর্যায়ে এসে প্রতারণা থেকে বেরিয়ে যদি সম্ভব হয় নিজের পাপ মুক্ত হওয়ার চেষ্টা করুন। মেহবুবা আপনাকে ধন্যবাদ, আপনি একজন সিঙ্গেল মাদার, আমরা মন থেকে দোয়া করি। আপনাদের ধন্যবাদ। আর শ্রোতাদের উদ্দেশ্যে এটাই বলার যে আমি যেই ভুলগুলো করছি এই ভুলগুলো জানি কেউ আর না করে, এভাবে প্রতারিত না হয় স্বামীর থেকে, আর এই পথে যেন কেউ না আসে। অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষ সন্তানদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হইতে পারি। আমরা মন থেকে দোয়া করি আমার মানে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন। আমি শেষবারের মতো তার নাম্বারটা বলে দিচ্ছি, যে নাম্বারে আপনারা আমাদের আজকের গেস্টের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং তাকে বিকাশে টাকা পাঠাতে পারবেন। সেটি হচ্ছে 01732678796, বাংলায় বললে 017326787996। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। আপনাদেরও ধন্যবাদ। যারা এতক্ষণ যাবৎ শুনছিলেন আজকের অতিথি, তিনি শারীরিকভাবে অসুস্থ, তারপরে তিনি চেষ্টা করেছেন তার জীবনের পুরো গল্পটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশা করব কেউ না কেউ তার পাশে দাঁড়াবেন এবং কেউ না কেউ হয়তো এই পরিবারটাকে আবার নতুন করে আলোর মুখ দেখাবেন, এই বিশ্বাস নিয়ে আজকের